হ্যালো 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 এভরিওয়ান, কি অবস্থা সবার? সো সবাইকে আমাদের পরিবেশ রসায়নের লেকচার 13-এ স্বাগতম। সবাই একটু তাড়াতাড়ি জয়েন করো, জয়েন করলে আমরা আমাদের আজকের ক্লাসটা শুরু করে দিচ্ছি। কি দেখছিলাম মানে কোন রুমের এরকম। হ্যালো 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 এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা? তো সবাইকে আমাদের পরিবেশ রসায়নের লেকচার 13-এ স্বাগতম। ওকে, তো আজকের লেকচারে আমরা আমাদের বাস্তব গ্যাস এবং আদর্শ গ্যাস নিয়ে আলোচনা করব। তো গত লেকচারেও কিন্তু আমরা আমাদের বাস্তব গ্যাস এবং আদর্শ গ্যাসের বেশ কিছু টপিক পড়েছি। হ্যাঁ, যে বাস্তব গ্যাস কেন আদর্শ আচরণ থেকে বিচ্যুতিটা দেখায়, কেন বাস্তব গ্যাসগুলা আমাদের পিভি ইকুয়াল টু এনআরটি মেনে চলে না, তার রিজনগুলো আমরা দেখছি। এবং সেইখান থেকে আমরা
তোমার হচ্ছে আমাদের যে অ্যামাগার বা গ্রাফগুলা কেমন, সংকোচনশীল গ্যাস কি, অসংকোচনশীল গ্যাস কি, সংকোচনশীলতা গুণাঙ্ক মানে জেড মানে কি, সেই জিনিসগুলো দেখছি। এবং জেডের যে একটা গ্রাফ আছে যে হাইড্রোজেন এবং হিলিয়ামের জন্য উপরের দিকে যায়, বাকি সব গ্যাসের জন্য এরকমভাবে ফার্স্ট নিচের দিকে আবার উপরের দিকে ওঠে। কেন উপরের দিকে উঠে সেটার ব্যাখ্যাটাও আমরা কিন্তু আমাদের গত ক্লাসে পড়ছি, তাই না? তো আজকের ক্লাসে আমরা আমাদের এই যে বাস্তব গ্যাস এবং আদর্শ গ্যাস আছে এই রিলেটেড আরও কিছু টপিক শিখবো। হ্যাঁ, বাস্তব গ্যাসের জন্য আমাদের ভ্যান ডার ওয়ালস ইকুয়েশনটা কি, যে পিভি ইকুয়াল টু এনআরটি যে মেনে চলে না, তাহলে বাস্তব গ্যাস আসলে কি মেনে চলে সেটাই আমরা এখন দেখবো। তো আজকের ক্লাসে আমরা আসলে বেসিক্যালি আমাদের ভ্যান ডার ওয়ালস যে ইকুয়েশন আছে, ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন নিয়ে আলোচনা করব এবং এইখান থেকে তোমাদের পরীক্ষাতে কিন্তু প্রশ্ন আসে। ওকে, সো চলো শুরু করি আমাদের আজকের ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন। এখন এই যে ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন, এই ভ্যান ডার ওয়ালস ইকুয়েশনটা কি আসলে চলো একটু আমরা বোঝার চেষ্টা করি। দেখো ভাইয়ারা, আমরা কিন্তু অলরেডি আমাদের কিন্তু দেখে আসছি যে আমাদের বাস্তব গ্যাসগুলা এই পিভি ইকুয়াল টু এনআরটি এই সূত্রটা মেনে চলে না। বাস্তব গ্যাসগুলোর জন্য পিভি ইকুয়াল টু এনআরটি হয় না, পি আর ভি গুণ করলে এনআরটির সমান হয় না। তো সেটা আসলে কেন হয় না? দুইটা রিজনে হয় না, সেটা আমরা গত ক্লাসে পড়ছি যে দুইটা জায়গায় দুইটা ভুলের কারণে। যখন পিভি ইকুয়াল টু এনআরটি প্রমাণ করছি আমরা, যখন বয়েল, চার্লস এবং গেলোসাকের সূত্র নিয়ে আমরা কাজ করছি, তখন আমরা দুইটা হাইপোথিসিস ধরে নিয়েছিলাম যে গ্যাস অণুসমূহের মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল নাই। গ্যাস অণুসমূহের মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল নাই, আমরা এইটা একটা ভুল ধরে নিয়েছিলাম। এবং সেকেন্ডটা যেই ভুলটা ধরছিলাম যে গ্যাস অণুসমূহের নিজস্ব কোনো আয়তন নাই। এই দুইটা ভুল ধরার কারণে আমি যে চাপ এবং আয়তন ক্যালকুলেশন করি বাস্তব গ্যাসের জন্য, আদর্শ গ্যাসের জন্য, তখন সেটা বাস্তব গ্যাসের সাথে আসলে ম্যাচ করে না। দুইটা ভুলের কারণে একটা হচ্ছে যে গ্যাসের অণুসমূহের মধ্যে কোনো আন্তঃনৈবিক আকর্ষণ বা বিকর্ষণ বল নাই, এই একটা ভুল। এবং আরেকটা ভুল হচ্ছে গ্যাস অণুসমূহের কোনো নিজস্ব আয়তন নাই, এটা একটা ভুল। এখন এই দুইটা ভুলের কারণে আমাদের এই চাপ এবং আয়তনের হেরফের হয়ে যায় আদর্শ গ্যাসের সাথে বাস্তব গ্যাসের। তো তাহলে এখন এটাকে কি করতে হবে? কারেক্ট করতে হবে। যেহেতু তুমি ভুল করছো, তাহলে ভুলটাকে কি করতে হবে? কারেক্ট করতে হবে, কারেকশন করা লাগবে। এই কারেকশনটা কে করছে? এই কারেকশনটাই করছে তোমার ভ্যান ডার ওয়ালস সাহেব। এই কারেকশনটাই কে করছে? এই কারেকশনটাই করছে আমাদের ভ্যান ডার ওয়ালস। অ্যান্ড ভ্যান ডার ওয়ালস কী করছে? ভ্যান ডার ওয়ালস সে এই চাপ এবং আয়তন এই দুটো জিনিসের কারেকশন করছে। হ্যাঁ, চাপ এবং আয়তন দুটো জিনিসের কারেকশন করছে। কে করছে? ভ্যান ডার ওয়ালস সাহেব করছে। তাহলে আমরা ফার্স্টেই দেখবো হচ্ছে আমাদের আয়তন কারেকশন। আয়তন কারেকশন, ঠিক আছে? আয়তন কারেকশন। এখন আয়তন কারেকশনটা কি? হ্যাঁ, আয়তন কারেকশন আয়তন কারেকশনটা সে কিভাবে করছে, সেই আয়তনের কারেকশনটা কিভাবে করছে, ভ্যান ডার ওয়ালস সাহেব কিভাবে করছে? দেখো, একটা কথা বলো যে গ্যাসের অণুসমূহের নিজস্ব আয়তন নাই। তুমি চিন্তা করো, সাপোজ চিন্তা করো যে এই যে আমার পাশে আমি যে রুমটার মধ্যে থাকি, বিশাল বড় একটা রুম, অ্যান্ড এই রুমের টোটাল যে আয়তন, সেই আয়তনের তুলনায় আমার ইন্ডিভিজুয়ালি নিজস্ব আয়তন কিন্তু কম। এই রুমের তুলনায় আমার নিজের আয়তন খুবই কম, তাই না? কিন্তু তুমি বলো, তুমি কি বলতে পারবা যে এই পুরো রুমের তুলনায় আমার আয়তন নগণ্য, মানে নাই, আমার বাদ দিয়ে দিলা? এই রুমের তুলনায় আমার আয়তন কম হইতে পারে, কিন্তু একেবারে তো নাই, ব্যাপারটা এরকম না, তাই না? এখন তুমি চিন্তা করো, আমার মতো যদি এরকম আরও 10 জন এই রুমের মধ্যে থাকে, তাহলে প্রত্যেকের আয়তন কি? তুমি বললা যে রুমের মধ্যে মানুষ থাকলে মানুষের আয়তন শূন্য। আসলেই কি আমাদের আয়তন শূন্য? মানে আমাদের তো কিছু না কিছু আয়তন আছে, হয়তো রুমের তুলনায় শূন্য, রুমের তুলনায় প্রায় মানে ধরো শূন্যের কাছাকাছি, বাট একেবারে শূন্য তো না, কিছু না কিছু তো আয়তন আছে, তাই না? কিছু না কিছু তো আয়তন আছে। ইজেন্ট ইট ট্রু? আমার অবশ্যই কিছু না কিছু কি আছে? আয়তন আছে, তাই না? এখন দেখো, সাপোজ আমার কাছে একটা পাত্র আছে, এই হচ্ছে আমার কাছে একটা পাত্র। এখন এই পাত্রের মধ্যে মনে করো কিছু পরিমাণ গ্যাস আছে, ধরো এটা একটা গ্যাস, এটা একটা গ্যাস, এটা একটা গ্যাস, এটা আরেকটা গ্যাস, এটা আরেকটা গ্যাস, এটা আরেকটা গ্যাস, এটা আরেকটা গ্যাস, এটা একটা গ্যাস, এটা একটা গ্যাস, এরকম অনেকগুলা গ্যাস আছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন তুমি চিন্তা করো, একটা পাত্রের মধ্যে কিছু পরিমাণ গ্যাস আছে। আমরা ধরে নিছি পাত্রের আয়তন যদি হয় ভি, পাত্রটার আয়তন কত বলো তো? পাত্রের আয়তন হচ্ছে ভি। আমরা ধরে নিলাম পাত্রের আয়তন হচ্ছে ভি। পাত্রের আয়তন, এই পাত্রটার আয়তন কত? আয়তন হচ্ছে ভি। আমরা ধরে নিলাম পাত্রের আয়তন ভি। এখন পাত্রের আয়তন যদি তোমার ভি হয়, তাহলে আমরা ধরে নিছি কি গ্যাসের আয়তনও হচ্ছে ভি। কিন্তু তোমাদেরকে এই পরিবেশ শোষণের পড়ানোর আগেই, শুরু করার আগেই তোমাদেরকে পড়াইছিলাম গ্যাসের আয়তন বলতে কি বোঝায়। গ্যাসের আয়তন বলতে বোঝায় মুক্ত সঞ্চালনের পথ। গ্যাসের আয়তন মানে কি বলতো? গ্যাসের আয়তন মানে হচ্ছে
মুক্ত সঞ্চালনের পথ, তাই না? গ্যাসের আয়তন হচ্ছে মুক্ত সঞ্চালনের পথ। আমরা কি জানি? আমরা জানি গ্যাসের আয়তন ইকুয়াল টু হচ্ছে মুক্ত সঞ্চালনের পথ। গ্যাসের আয়তন ইকুয়াল টু কি? মুক্ত সঞ্চালনের পথ। এটা কিন্তু আমরা জানি। গ্যাসের আয়তন ইকুয়াল টু হচ্ছে মুক্ত মুক্ত সঞ্চালনের মুক্ত সঞ্চালনের পথ, তাই না? মুক্ত সঞ্চালনের পথ মানে কি? মানে যেই জায়গা জুড়ে গ্যাসগুলো ফ্রিলি মুভ করতে পারে, যেই অঞ্চল জুড়ে গ্যাসগুলো ফ্রিলি মুভ করতে পারে, সেটাই হচ্ছে গ্যাসের আয়তন, তাই না? এবং এগুলোর অঙ্ক তোমরা করছো। মার্বেলের আয়তন থাকলে মার্বেলের আয়তনটা যে বিয়োগ করে দেওয়ার অঙ্কগুলো আমরা করছিলাম না? কেন মার্বেলের আয়তন বিয়োগ করি? কারণ ভাই ওই একটা পাত্রের মধ্যে মার্বেল যে আয়তনটা দখল করে রাখছে, ওই জায়গাটাতে গ্যাস মুভ করতে পারতেছে না, তাহলে ওটা গ্যাসের আয়তন থেকে বিয়োগ যায়, পাত্রের আয়তন থেকে মার্বেলের আয়তনটা বিয়োগ যায়। তো হোয়াট ইফ তুমি চিন্তা করো, আমি যে গ্যাস, ধরো আমি একটা গ্যাস, এখন আমার কি নিজের আয়তন নাই? আছে তো, কম হইতে পারে পাত্রের আয়তনের তুলনায়, বাট আছে তো, তাই না? আচ্ছা, তাহলে এখন চিন্তা করো, এই রুমের মধ্যে যদি আরও আমার মতো 10 জন মানুষ থাকে, তাহলে আমার এখন যখন আমি মুভ করতে গেলে আমি কি ওই যে আমার মতো আরেকজন মানুষ আছে তার সাথে ধাক্কা খাবো না? তাহলে আমি এই জায়গাটা থেকে ফ্রিলি মুভ করতে পারতেছি না। আমার এখানে আরেকজন মানুষ বসে আছে আমার মতো, তাহলে তার সাথেও কি আমি ধাক্কা খাবো? তাহলে তার আয়তন, সে যে আয়তনটা দখল করছে, তার আয়তনটা কি আমি দখল করতে পারতেছি? না ভাইয়া, তার আয়তনটাও কিন্তু আমি দখল করতে পারতেছি না। আমি এরকমভাবে আমি কিন্তু তোমার হচ্ছে আমার চারপাশে যে মানুষগুলো আছে তাদের যে আয়তনটা তারা দখল করে আছে, এটা কিন্তু আমি ফ্রিলি মুভ করতে পারতেছি না। তাহলে আমাকে কি করতে হবে? তাদের এই আয়তনগুলো কি করতে হবে? বিয়োগ করে দিতে হবে। তাদের এই আয়তনটা আমাকে বিয়োগ করে দিতে হবে। তাদের কাছ থেকে আমার এই আয়তনটা কি করতে হবে? বিয়োগ করতে হবে। মানে এই আয়তনটা আমি মুভ করতে পারতেছি না, তাই না? তার মানে কি, দেখো তো, একটা পাত্রের মধ্যে যদি গ্যাস থাকে, এই গ্যাসগুলোরও নিজস্ব কিছু না কিছু আয়তন আছে। সেটা হইতে পারে কম, ঠিক আছে? এটা আয়তনটা হইতে পারে খুবই কম, কিন্তু আছে তো নাকি? অবশ্যই আছে। তো দেখো, এখন এই আয়তনটাকে, এই যে গ্যাসের অণুসমূহের নিজস্ব আয়তন, তা আমরা ধরে নেই যে আমাদের 1 মোল গ্যাসের আয়তন হচ্ছে বি। আমরা ধরে নিই কি বলতো? 1 মোল গ্যাসের আয়তন হচ্ছে বি। 1 মোল, আমরা ধরে নিলাম যে আমাদের 1 মোল গ্যাসের আয়তন ইকুয়াল টু হচ্ছে বি। ওকে, ধরি 1 মোল গ্যাসের আয়তন ইকুয়াল টু হচ্ছে বি ধরে নিলাম। 1 মোলের আয়তন হচ্ছে বি। যদি ভাইয়া 1 মোলের আয়তন বি হয়, তাহলে এবার তোমরা আমাকে বলো তো ভাইয়া, যে আমি ধরে নিলাম 1 মোল গ্যাসের আয়তন হচ্ছে বি, তাহলে 1 মোল গ্যাসের আয়তন যদি তোমার বি হয়, তাহলে বলো তো ভাইয়া, তাহলে এন মোল গ্যাসের আয়তন কত হবে? 1 মোলের আয়তন বি, তাহলে 2 মোলের আয়তন হচ্ছে 2বি, 3 মোলের আয়তন হচ্ছে 3বি। তাহলে আমার এন মোলের আয়তন কত বলো তো ভাইয়ারা? এনবি। এই যে এটা কার আয়তন? এটা হচ্ছে আমাদের গ্যাসের আয়তন। এটা কার আয়তন? এটা হচ্ছে গ্যাসের নিজস্ব আয়তন। হ্যাঁ, গ্যাসের নিজস্ব আয়তন। 1 মোল গ্যাসের, এখানে আমরা বলতে পারি নিজস্ব আয়তন ইকুয়াল টু বি। এভাবে লিখি, 1 মোল গ্যাসের নিজস্ব আয়তন, 1 মোল গ্যাসের নিজস্ব আয়তন 1 মোল গ্যাসের নিজস্ব আয়তন ইকুয়াল টু হচ্ছে আমাদের বি। ঠিক আছে, নিজস্ব আয়তন ইকুয়াল টু বি। তাহলে বলো তো এন মোল গ্যাসের নিজস্ব আয়তন কত হবে? নিজস্ব আয়তন হবে এনবি। তাহলে এইবার তোমরা আমাকে বলো যে গ্যাসের অ্যাকচুয়ালি আয়তনটা কত হবে? একটা গ্যাসের আয়তন অ্যাকচুয়ালি কত হবে? অ্যাকচুয়ালি আয়তন হবে ভাই আমাদের পাত্রের আয়তন। সেখান থেকে কি করতে হবে? এই যে গ্যাসের যে নিজস্ব ইন্ডিভিজুয়াল আয়তন আছে, সেটা বিয়োগ করে দিলেই তো আমি কি গ্যাসের মুক্ত সঞ্চালনের পথটা পেয়ে যাব, তাই না? তাহলে ভি মাইনাস এনবি। তো ওস্তাদ এটাই বলছে যে ভাই, আপনি যে এখানে ভি বসাইছেন, বয়েল চার্লস এবং গেলুসাক এদেরকে সবাইকে বলছে, আপনি যে এখানে ভি বসাইছেন, এটা তো আসলে ভি না, এটা হবে ভি মাইনাস এনবি। ঠিক আছে, তাহলে সে এইভাবে তার আয়তনের কারেকশনটা সে করছে। আচ্ছা, এবার যেটা করছে সে হচ্ছে চাপের কারেকশন করছে। আয়তনের পরপর সে বলছে চাপেও আপনি ভুল ধরছেন, চাপের ক্ষেত্রেও ভুল ধরছেন। তো চাপের কারেকশনটা কি? চাপ সংশোধনটা কি? কারেকশনের বাংলা হচ্ছে সংশোধন। সেই দুইটা জিনিসের সংশোধন করছে, একটা হচ্ছে আয়তন সংশোধন, আর একটা হচ্ছে আমাদের চাপের সংশোধন। তো এটাকে আমরা বলি চাপ কারেকশন, চাপের কারেকশন, হ্যাঁ, বা সংশোধন। তুমি বাংলায় এটাকে সংশোধন লিখতে পারো, তোমাদের বইতে সংশোধন ওয়ার্ডটা আছে। সো তুমি চাইলে আয়তন সংশোধন এবং চাপের সংশোধনও লিখতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, একটা লিখলেই হবে, কারেকশন বা সংশোধন। তো চাপের সংশোধন, সে চাপ কিভাবে সংশোধন করছে খেয়াল করো তো, চাপ কিভাবে সংশোধন করছে। তো চাপের সংশোধনটা কি? আচ্ছা, এখন তুমি চিন্তা করো চাপের সংশোধনটা কি একটু খেয়াল করো। চাপ মানে কি? আমি তোমাদেরকে বলছি চাপ মানে কি।
চাপ মানে হচ্ছে যে এইখানে ধর একটা পাত্র আছে, চাপ তোমাদেরকে মনে আছে চাপের ডেফিনেশন কি শিখাইছিলাম? চাপের ডেফিনেশন শিখাইছিলাম তোমাদের এরকম যে একটা গ্যাস পাত্রের গায়ে যেই চাপ দেয়, কোনো একটা গ্যাস পাত্রের গায়ে যেই চাপ দেয় সেটা কি বলা হয়? গ্যাসের চাপ। কোনো একটা গ্যাস পাত্রের গায়ে যেই চাপ দেয়, এই গ্যাসটা পাত্রের গায়ে যেই চাপ দিবে সেটা কি বলবো আমরা? গ্যাসের চাপ। গ্যাসের চাপ বলবো, ঠিক আছে? গ্যাসের চাপ, এগুলা পাত্রের গায়ে যেই চাপটা দিবে, যেই চাপটা দিবে সেটাকে আমরা বলবো আমাদের গ্যাসের চাপ। এটাই তো, এটা নিয়ে তো কারো কোনো সমস্যা নেই, এগুলোকে বলি আমরা আমাদের কি? গ্যাসের চাপ। আচ্ছা, এখন এখন ধরে নেওয়া হয়েছিল কি দেখো তো, ধরে নেওয়া হয়েছিল, ভুলটা কোথায় ছিল? ভুলটা ছিল আমাদের যে যে ভাইয়া ভুলটা কই ছিল? ভুলটা ছিল আমাদের যে আপনার গ্যাসের অণুসমূহের মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল নাই। গ্যাসের অণুসমূহের মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল নাই। তাইলে তাইলে গ্যাসের চাপ কি? গ্যাসের চাপ মানে হচ্ছে পাত্রের গায়ে যে চাপ দেয়, গ্যাসের চাপ। আমরা জানি আমাদের গ্যাসের চাপ ইকুয়াল টু হচ্ছে, চাপ ইকুয়াল টু হচ্ছে গ্যাস, গ্যাস পাত্রের গায়ে, পাত্রের গায়ে, গায়ে যে চাপ দেয়, গ্যাস পাত্রের গায়ে যে চাপ দেয়, এটা হচ্ছে আমাদের কি? গ্যাসের চাপ। তা আমরা ধরে নিছিলাম গ্যাসসমূহ নিজেদের মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল নাই, গ্যাস গিয়ে হুদায় গিয়ে এমনি পাত্রে গিয়ে ধাক্কা দিতে, এটা পাত্রে এমনিকে ধাক্কা দিতেছে, এমনিকে ধাক্কা দিতেছে, আমরা ধরছি এটাই হচ্ছে গ্যাসের চাপ। কিন্তু আসলে কি তাই? আসলে কি গ্যাসের মধ্যে কোনো আকর্ষণ বল নাই? অবশ্যই আছে, গতদিন বলছি অবশ্যই গ্যাসের মধ্যে কি আছে? আকর্ষণ বল আছে। আকর্ষণ থাকার কারণেই তো আমরা এদেরকে যখন বাইরে থেকে চাপ প্রয়োগ করি এটা তরলে পরিণত হয়। একটা জিনিস তরলে পরিণত কেন হয়? অবশ্যই তার মধ্যে আকর্ষণ বল কাজ করে, তাই তরলে পরিণত হয়। বিকর্ষণ বল কাজ করে, যেমন হাইড্রোজেন হিলিয়ামের ক্ষেত্রে বিকর্ষণ বল কাজ করে, ঠিক আছে? আর বাকিদের ক্ষেত্রে আকর্ষণ বল কাজ করে। যাই হোক, তো এখন এখন তুমি খেয়াল করো তাহলে কি হচ্ছে। এখন দেখো, তুমি দেখো আমি গ্যাস পাত্রে গিয়ে চাপ দিব, তুমি আমার বাইরে থেকে টাইনা ধরে রাখছো। আমি সহজভাবে বুঝাচ্ছি, আমি কেমিস্ট্রির ভাষায় এটাকে আরো ক্যালকুলেশন করে জটিল করতে চাই না, জিনিসটা এমনিতেই তোমাদের বুঝতে কঠিন লাগে, তাই আমি জিনিসটাকে সহজ ভাষায় বুঝাচ্ছি। এখন তুমি চিন্তা করো, তুমি আমার টান দিয়ে ধরে রাখছো, তুমি আমার টাইনা ধরে রাখছো, ঠিক আছে? তুমি কি করতেছো? টাইনা ধরে রাখতেছো। এখন আমি যখন এটাতে চাপ দিব, আমি যখন এই পাত্রে গিয়ে চাপ দিই, এখন দেখো আমি কিন্তু আগের মতো আর ফ্রিলি চাপ দিতে পারতেছি না। আমাকে চাপ দিতে হলে কি করতে হবে? এই তোমার তোমার আমাকে চাপ দিতে হলে আগের সমান চাপ যদি আমি দিতে চাই, আগে যেই পরিমাণ চাপ দিতে সেখানে সেই পরিমাণ চাপ যদি আমি দিতে চাই, কি করতে হবে? আমাকে তোমার বলটাও অতিক্রম করে আসতে হবে। তুমি যে আমাকে আকর্ষণ করে রাখতেছো, এই আকর্ষণ বলকে অতিক্রম করে আমাকে কি করতে হবে বলো তো? এইখানে এসে ধাক্কা দিতে হবে। তুমি যে আমাকে আকর্ষণ করতেছো, এই আকর্ষণ বলকে অতিক্রম কইরা আইসা আমার এখানে ধাক্কাটা দেওয়া লাগবে। আকর্ষণ বল অতিক্রম কইরা আইসা আমাকে ধাক্কাটা দেওয়া লাগবে। বুঝতে পারছো? তার মানে কি? তার মানে আসলে আমি চাইলেই এখানে ধাক্কা দিতে পারতেছি না, আমাকে ওই আকর্ষণ বল বা বিকর্ষণ বলকে হিসাবে রাখতে হবে, কাউন্টে রাখতে হবে, আমাকে আকর্ষণ বলটাকে অতিক্রম করে আসতে হবে। তার মানে দেখো, আগে যে পরিমাণ চাপ দিতে গেলে গ্যাসের চাপ তো আছেই, এক্সট্রা তার সাথে কি করতে হবে? ওই আকর্ষণ বলটাকে অ্যাড করে নিতে হবে। তো এই জন্য সে বলছে যে গ্যাসের চাপ, গ্যাসের পাত্রে গিয়ে যে চাপ দেয় সেটা শুধুমাত্র পি না, এই পি এর সাথে এই এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার এটাকেও অ্যাড করতে হবে। এই এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ারটা কি? এটা হচ্ছে আমাদের আকর্ষণ বল, এটা আমাদের হচ্ছে আন্তঃআণবিক আকর্ষণ বল, এটা হচ্ছে আমাদের আন্তঃআণবিক আকর্ষণ বল। বুঝতে পারছো? এটা আমাদের কি বলতো? আন্তঃআণবিক আকর্ষণ বল। তাহলে কি করছে সে? কি করছে সে? হচ্ছে চাপ এবং আয়তন এই দুইটা জিনিসের কারেকশন করছে। চাপ এবং আয়তন দুইটা জিনিসের কারেকশন করছে। সে কি করছে? সে বলছে যে ভাই, যে আয়তনের জায়গায় একটা ভুল আছে, ভুলটা কি? গ্যাসের আয়তনগুলোকে আপনি কাউন্ট করেন না, আয়তনগুলোকে কাউন্ট করতে হবে। কাউন্ট করে বিয়োগ করলে কি হবে? কাউন্ট করে বিয়োগ করলেই হচ্ছে আপনি মুক্ত সঞ্চালনের পথটা পাবেন, তার মানে গ্যাসের অ্যাকচুয়াল আয়তন পাবেন। সে চাপের ক্ষেত্রে কি বলছে? চাপ মানে কি? পাত্রের গায়ে যে চাপ দেয়। এখন পাত্রের গায়ে তো গ্যাস আসলে গিয়ে ফ্রিলি চাপ দেয় না, তাকে কি করতে হয়? আকর্ষণ বলকে অতিক্রম করে এসে তারপরে পাত্রের গায়ে চাপ দিতে হয়। তার মানে এইখানে তার চাপের সাথে আমার এই আকর্ষণ বলটাকেও কাউন্ট করতে হবে, হিসাব করতে হবে। সো দ্যাটস ওয়াই গ্যাসের অ্যাকচুয়াল চাপ হয় পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার। ঠিক আছে? তাহলে আমরা কি এখন দেখো এই দুইটা কি পাইলাম? সংশোধিত রূপ পাইলাম না? আমরা দুইটা সংশোধিত রূপ পাইলাম না? কার সংশোধিত রূপ পাইছি বলতো? আমরা পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার। তাহলে যে দুইটা ভুল ছিল, যেই দুইটা ভুলের কারণে পি আর ভি ক্যালকুলেশন করতে ভুল হইতো বাস্তব গ্যাসের জন্য, সে সেটাকে কি করছে? সেটাকে কাউন্ট করছে, সেটাকে কাউন্ট করছে। ঠিক আছে? সে যেটা কি করছে? কাউন্ট করছে। তো তোমরা একটা জিনিস খেয়াল করো, তার মানে কি? তার মানে আসলে গ্যাসটা এদিকে যাইতে চায়, বাট এইখানে যে গ্যাসটা আছে এই গ্যাস কিন্তু একে যাইতে দেয় না, একে দিকে টান দিয়ে ধরে রাখে, একে টান দিয়ে ধরে রাখে। আবার এই গ্যাসটাও একে কি করে? এরকম ভাবে টান দিয়ে ধরে রাখে, আকর্ষণ করে, এর দিকে আকর্ষণ করে।
আকর্ষণ করে, একে এর দিকে আকর্ষণ করে, এই গ্যাসটাকে ওর দিকে আকর্ষণ করে। সো এদের এই আকর্ষণ বলটাকে অতিক্রম করে তাকে গিয়ে পাত্রের গায়ে চাপটা দেওয়া লাগে। বুঝা গেছে? এই আকর্ষণ বলটাকে অতিক্রম করে তাকে গিয়ে পাত্রের গায়ে চাপটা দেওয়া লাগে। সো দ্যাটস ওয়াই এটাকে চাপটা দেওয়া লাগে। সো দ্যাটস ওয়াই কি হয়? দ্যাটস ওয়াই হচ্ছে আমার এইখানে চাপের মানটা আগের থেকে বেড়ে যায়, পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার। বুঝে গেছি? আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। ওকে, আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। সো দিস ইজ ইট। তো তাহলে এখন এইখান থেকে আমরা কি দেখলাম? আমরা দেখলাম আমাদের যে এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার আছে, এই এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার আসলে কি মিন করে? এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার মিন করে তোমার আন্তঃআণবিক আকর্ষণ বল। এটা কি মিন করে বলো তো? এটা আমাদের মিন করে আন্তঃআণবিক আকর্ষণ বল। কি মিন করে? আন্তঃআণবিক আকর্ষণ বল, মানে গ্যাস সমূহের মধ্যে যে আমাদের কাজ করে আন্তঃআণবিক আকর্ষণ বল মিন করে। ঠিক আছে? আর এখানে বি কি মিন করে? এই জায়গাতে আমাদের বি কি মিন করে? বি, এই যে এনবি কি মিন করে? এনবি আমাদের মিন করে গ্যাস সমূহের নিজস্ব আয়তন। ঠিক আছে? কি বলে মিন করে বলো তো? এটা হচ্ছে গ্যাস মলিকুলের নিজস্ব আয়তন মিন করে। এটা হচ্ছে আমাদের গ্যাস মলিকুল বা অণুসমূহের, গ্যাস অণুসমূহের নিজস্ব আয়তন। গ্যাস অণুসমূহের নিজস্ব আয়তন। এনবি মানে হচ্ছে গ্যাস অণুসমূহের নিজস্ব আয়তন। ঠিক আছে? গ্যাস অণুসমূহের নিজস্ব আয়তন, বা এইটাকে আমরা আবার বলতে পারি এটা হচ্ছে আমাদের আয়তন কারেকশন, বা আমরা বলতে পারি এটাকে ভি এক্সক্লুডেড বা এক্সক্লুডেড ভলিউম। এর আরেকটা নাম হচ্ছে এক্সক্লুডেড ভলিউম বলতে বোঝায় কি? যে এই ভলিউমটাকে তোমার বাদ দিতে হবে। এক্সক্লুডেড ভলিউম মানে গ্যাস রুমের নিজস্ব আয়তনকে কি করছো? বাদ দিছো, তো এটাকে বলা হয় এক্সক্লুডেড ভলিউম। বা এটারই আরেকটা নাম হচ্ছে আয়তন কারেকশন। এটা কি আমরা আরেকটা বলি কি? আয়তন কারেকশন। ওকে, সো এটারই আরেকটা নাম হচ্ছে আমাদের আয়তন কারেকশন। সো এই সবগুলো জিনিসই আসলে এই জিনিসটা মিন করে। এই জিনিসটা আমাদের এই প্রত্যেকটা জিনিসই মিন করতেছে। তাহলে এখানে এনবি মানে কি? আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এনবি মানে কি? এনবি মানে হচ্ছে আমাদের গ্যাস অণুসমূহের নিজস্ব আয়তন। আর তাহলে বলো তো দেখি, আন্তঃআণবিক আকর্ষণ বল, এই এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার কি মিন করে? আন্তঃআণবিক আকর্ষণ বল, বা আমরা বলতে পারি এটাকে চাপের কারেকশন। ঠিক আছে? তাহলে আয়তন কারেকশন বা চাপের কারেকশন। আর চাপের কারেকশনটা মানে কি? চাপের কারেকশনটা মানে হচ্ছে আমাদের আন্তঃআণবিক আকর্ষণ বল। ওকে, আশা করি এইটুক বুঝতে কারো কোনো সমস্যা হয় নাই। আন্তঃআণবিক আকর্ষণ বল। ওকে, আচ্ছা। তো এইখানে এ আর বি কি? দেখো এখানে বি মানে কি? বি মানে তোমরা জানো, বি মানে হচ্ছে এক মোল গ্যাসের নিজস্ব আয়তন। এই বিটাকেই বি ইকুয়াল টু, বি মানে হচ্ছে এক মোল গ্যাসের নিজস্ব আয়তন, তাই না? আর এ মানে কি? এ মানে হচ্ছে আমাদের একটা, এই যে এও একটা ধ্রুবক, বিও একটা ধ্রুবক। তো বি হচ্ছে প্রতিটা গ্যাসের জন্যই এক মোল গ্যাসের নিজস্ব আয়তন সবসময় ফিক্সড থাকে। সবসময় কি থাকে? ফিক্সড থাকে। ওকে, এর মানটাও সবসময় ফিক্সড থাকে। এখন এ কি? এটা হচ্ছে কথা। তো এই দুইটা জিনিস নিয়ে আমরা এখন আলোচনা করব। তাহলে আমরা এবার দেখব আমাদের আসলে বাস্তব গ্যাসের জন্য ভ্যান ডার ওয়ালস ইকুয়েশনটা কি। তো ভ্যান ডার ওয়ালস সাহেব কি বলছে যে আপনি যে পি লেখেন, এই পিটা আসলে ভুল। এখানে পি লেখা যাবে না, এখানে লিখতে হবে এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার। পি লেখা যাবে না, কি লিখতে হবে? এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার। আর ভি এর জায়গায় ভি লেখা যাবে না, ভি এর জায়গায় লিখতে হবে ভি মাইনাস এন বি। এইটা যদি আপনি করেন তাইলে এই দুইটার এবার গুণফল করলে আপনার এনআরটির সমান হবে। এইটাই হচ্ছে আমার বাস্তব গ্যাসের জন্য তোমার ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন বা পিভি ইকুয়াল টু এনআরটির সমীকরণ। ঠিক আছে? পিভি ইকুয়াল টু এনআরটির সমীকরণ মনে থাকবে তো? এটা কি আমরা বলি আমাদের বাস্তব গ্যাসের জন্য ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন। এই যে বাস্তব গ্যাসের জন্য ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন, এই জায়গাতে আমরা এখন বলবো আমাদের এ ইকুয়াল টু কি আর বি ইকুয়াল টু কি। এখানে এ ইকুয়াল টু হচ্ছে চাপ সংশোধন সহগ, বা আমরা বলতে পারি ভ্যান ডার ওয়ালস কনস্ট্যান্ট। কি বলতে পারি বলো তো? এ কে বলা হয় চাপ সংশোধন সহগ। ওকে, এ হচ্ছে আমাদের চাপ সংশোধন সহগ। আর আমাদের ভাইয়া বি কি? বি হচ্ছে আমাদের আয়তন সংশোধন সহগ। এটাকে বলা হয় আয়তন সংশোধন সহগ, বা এইটার আরেকটা নাম আছে,
এটার আরেকটা নাম আছে, সেইটা কি বলতো? এটার আরেকটা আয়তন সংশোধন সহকারে আরেকটা নাম হচ্ছে 1 মোল গ্যাসের আয়তন। এটাকে আমরা বলি আমাদের কি 1 মোল গ্যাসের আয়তন। আর এইগুলোকে বলা হয় আমাদের ভ্যান ডার ওয়ালস কনস্ট্যান্ট, আমাদের ভ্যান ডার ওয়ালস কনস্ট্যান্ট। ওকে, ভ্যান ডার ওয়ালস কনস্ট্যান্ট, ভ্যান ডার ওয়ালস কনস্ট্যান্ট। ওকে, আশা করি এটা যেন মনে থাকে। হ্যাঁ, ভ্যান ডার ওয়ালস কনস্ট্যান্ট, তাহলে এটাকে আমরা বলি আমাদের ভ্যান ডার ওয়ালস কনস্ট্যান্ট। এই দুইটা জিনিসকে বলা হয় ভ্যান ডার ওয়ালস কনস্ট্যান্ট। তো আমরা এই দুইটা জিনিস নিয়ে ডিটেল আলোচনা করব, কোনো সমস্যা নাই। হ্যাঁ, তো তোমার পরীক্ষায় মাঝে মধ্যে কিছু প্রশ্ন আসে এরকম, যে তোমাকে বলবে যে এরকমভাবে বলবে যে ধরো 32 গ্রাম বা 16 গ্রাম অক্সিজেনের জন্য ভ্যান ডার ওয়ালস সমীকরণটা লিখো। 16 গ্রাম অক্সিজেনের জন্য ভ্যান ডার ওয়ালস ইকুয়েশনটা কি হবে? ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন। ওকে, এখন দেখো 16 গ্রাম অক্সিজেনের জন্য আমাদের ভ্যান ডার ওয়ালস ইকুয়েশনটা কি হবে? তো প্রথমেই দেখো এই ভ্যান ডার ওয়ালস ইকুয়েশনে ভর নিয়ে কিন্তু কোনো কথা নাই। দেখো তো এই ইকুয়েশনে চাপ আছে, মোল আছে, ভ্যান ডার ওয়ালস ধ্রুবক এ আছে, ভি আছে, কিন্তু আমার কোথাও কিন্তু ভর নাই। তাহলে ভর দেওয়া থাকলে ভর নাই, বাট আমি দেখতে পাচ্ছি ইকুয়েশনের মধ্যে মোল সংখ্যা আছে। তো মোল সংখ্যা থাকলে আমরা খুব সহজেই বলতে পারি যে ভাই ভর দেওয়া আছে, তাহলে আমি খুব সহজেই মোল বের করে নিতে পারি। এখন দেখো 16 গ্রাম অক্সিজেন মানে আমার 16 গ্রাম অক্সিজেন মানে এই 16 গ্রাম অক্সিজেন, এখান থেকে কিন্তু খুব সহজে আমি মোল সংখ্যাটা বের করে নিতে পারি। তাহলে এখানে বলতে পারি এন এর মান কত হবে? এন এর মান হবে 0.5 মোল। 0.5 মোল কেমনে 0.5? দেখো এন ইকুয়াল টু হচ্ছে আমাদের ডাব্লিউ বাই এম। তো ডাব্লিউর মান কত? 16, আণবিক ভরের মান কত? 32 অক্সিজেনের জন্য, তার মানে আসতেছে কত? 0.5, তাই না? তা আমরা কি করব? এইটা এখানে বসাই দিব। ওকে, তাহলে আমার এবার দেখো তো কি আসতেছে, ইকুয়েশনটা আসবে আমাদের এখান থেকে। এখন আমি বলতেই পারি পি প্লাস এন এর জায়গায় বসবে 0.5 স্কোয়ার, বা আমরা বলতে পারি হাফ স্কোয়ার, ইন্টু হচ্ছে এ, নিচে থাকবে ভি স্কোয়ার, এই পুরোটার সাথে গুণ করে দিব ভি মাইনাস এন বি, ভি মাইনাস এন ইন্টু হাফ। ওকে, ভি মাইনাস এন ইন্টু না, হাফ ইন্টু বি। হ্যাঁ, ইকুয়াল টু আসবে হচ্ছে আমাদের এনআরটি। এন এর মান কত? হাফ, তারপর আসবে আর, তারপর হচ্ছে টি, হাফ আর টি। ওকে, তাহলে এখান থেকে দেখো তো, এখন আমি এখান থেকে লিখতেই পারি এভাবে, দেখো তো এটাকে লেখাই যায়। সুতরাং এখান থেকে লেখা যায় পি প্লাস এইখানে আসবে হচ্ছে এ ডিভাইডেড বাই 4 ভি স্কোয়ার। ওকে, তোমাকে এইভাবে পরীক্ষায় লিখতে হবে। ভি মাইনাস বি বাই 2 ইকুয়াল টু আসবে হচ্ছে আরটি বাই 2, এইটাই হচ্ছে আমাদের এই 16 গ্রাম অক্সিজেনের জন্য ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন। তো তোমার পরীক্ষায় এইভাবে আসবে, এত গ্রাম অক্সিজেনের জন্য ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন কত। ঠিক আছে, তো আশা করি এই ধরনের প্রশ্ন যদি আসে তোমরা এখন পারবা। অক্সিজেন একটা কি গ্যাস? তোমরাই বলো, অক্সিজেন আমাদের একটা কি গ্যাস? অক্সিজেন আমাদের একটা হচ্ছে বাস্তব গ্যাস। অক্সিজেন আমাদের একটা কি গ্যাস ভাইরা বলো তো? বাস্তব গ্যাস। যেহেতু এটা আমাদের একটা বাস্তব গ্যাস, যেহেতু এই জিনিসটা আমাদের একটা কি গ্যাস? বাস্তব গ্যাস, তাহলে বাস্তব গ্যাসের জন্য ভ্যান ডার ওয়ালস ইকুয়েশনটা কি হবে যদি তোমাকে বলে? তুমি এখন পারবা না করতে? আশা করি তোমরা প্রত্যেকেই পারবা ইনশাল্লাহ। ঠিক আছে, এটা না পারার কিছুই নাই। ওকে, ফাইন। তো চলো তাহলে এবার আমরা আমাদের তার পরের প্রশ্নটা সলভ করি। এখন যদি এবার আমি তোমাকে বলি যে 56 গ্রাম ইয়ার জন্য ভ্যান ডার ওয়ালস ইকুয়েশনটা কি হবে? 56 গ্রাম। ধরো তোমার আমি বললাম এবার মনে করো যে 56 গ্রাম নাইট্রোজেনের জন্য, বা সাপোজ তোমাকে বললাম 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের জন্য ভ্যান ডার ওয়ালস ইকুয়েশনটা কি হবে? ওকে, ধরো এবার কোয়েশ্চেনটা হচ্ছে এরকম, 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের জন্য। এবার তোমরা বলো তো, এটা তোমরা কমেন্ট করে বলো, কার্বন ডাইঅক্সাইডের জন্য ভ্যান ডার ওয়ালস ইকুয়েশনটা কি হবে? বলো তো দেখি, 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের জন্য ভ্যান ডার ওয়ালস ইকুয়েশনটা কি হবে? 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের জন্য ভ্যান ডার ওয়ালস ইকুয়েশনটা কি হবে? জাস্ট একটু কমেন্ট করে জানাও, 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের জন্য ভ্যান ডার ওয়ালস ইকুয়েশনটা কি হবে? তো 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড মানে হচ্ছে আমাদের এন এর মান কত? এন ইকুয়াল টু হচ্ছে 1। এন এর মান কত? 1, তাই না? এন এর মান হচ্ছে 1। যদি এন এর মান 1 হয় তাহলে আমার ভ্যান ডার ওয়ালস ইকুয়েশনটা কি হবে? ভ্যান ডার ইকুয়েশনটা হবে পি প্লাস এ বাই ভি স্কোয়ার, তারপর আসবে হচ্ছে ভি মাইনাস বি ইকুয়াল টু হচ্ছে আর টি। পি প্লাস এ বাই ভি স্কোয়ার, ভি মাইনাস বি ইকুয়াল টু হবে আর টি, মানে এন এর মান হবে 1। ঠিক আছে, আশা করি এইগুলো তোমরা সবাই পারবা। ঠিক আছে, এগুলো সবাই তোমরা পারবা। ঠিক
ঠিক আছে, মনে থাকবে তো? ওকে, ফাইন ফাইন, আশা করি তোমাদের প্রত্যেকেরই ক্লিয়ার হয়েছে। ওকে, আচ্ছা, তাহলে মোটামুটি এইটুকু আমরা বুঝতে পারছি। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখো তো এই যে আয়তনের গ্যাসের চাপ পাত্রের গায়ে যে চাপ দেয়, তো তাহলে তুমি দেখো যে আমি যদি তোমাকে বলি যে আমার আদর্শ গ্যাসের চাপ, একটু খেয়াল করো এখান থেকে একটু জিনিস খেয়াল করো যে আমার আদর্শ গ্যাসের চাপটা কত। আদর্শ আদর্শ গ্যাসের চাপ, ইকুয়াল টু কত আসছে আমাদের? আদর্শ গ্যাসের চাপ মানে আদর্শ গ্যাসের সমান পরিমাণ চাপ দিতে গেলে আমার এখন মানটা কত আসছে? পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার। এখানে পি কি? পি হচ্ছে বাস্তব গ্যাসের চাপ, গ্যাসের চাপ, তার সাথে কি করতে হয়? আন্তঃআণবিক আকর্ষণ বল এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার যোগ করতে হয়, তাই না? মানে বাস্তব গ্যাস অ্যাকচুয়ালি যে চাপ দেয় তার সাথে যদি আমি এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার যোগ করি, তাইলেই গিয়ে সেটা আমার আদর্শ গ্যাসের চাপের সমান হয়। তখন গিয়ে আমি এই পি এর জায়গায় এই মানটা বসাইতে পারি। এই পি এর জায়গায় আমি যেই মানটা বসাইছি, সেটা কি? সেটা কার আয়তন? সেটা এই জায়গাতে তুমি বসাইছো, এটা কি? বাস্তব গ্যাসের চাপ, মানে পি হচ্ছে আদর্শ গ্যাসের চাপ, তাই না? তা আদর্শ গ্যাসের চাপের জায়গায় বাস্তব গ্যাসের চাপের সাথে এটা যোগ করলে সেটাকে আদর্শ গ্যাসের সমান হবে। সেইটা নিয়ে আমি এখানে এনে বসাইছি, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এখন তোমার কাছে যদি প্রশ্ন হয় এরকম যে কোনটার চাপ বেশি, বাস্তব গ্যাসের চাপ বেশি না আদর্শ গ্যাসের চাপ বেশি? কোনটার চাপ বেশি বলো, তোমরা বলো তো এখান থেকে, ভাই কোন গ্যাসের চাপ বেশি? আদর্শ গ্যাসের চাপ বেশি না বাস্তব গ্যাসের চাপ বেশি? ভাই অবশ্যই আদর্শ গ্যাসের চাপ বেশি। বাস্তব গ্যাস অ্যাকচুয়ালি আরো কম চাপ দেয়। কম চাপ দেয়। কেন কম চাপ দেয়? কারণ ওই যে সে তো এখন ফ্রিলি যাইতে পারতেছে না, তাকে পিছন দিক দিয়ে টাইনা রাখতেছে, তাহলে সে তো আগের মতো চাপ দিতে পারবে না, তাকে পাত্রের গায়ে কম চাপ দেয়। বাস্তব গ্যাসের চাপটা পাত্রের গায়ে কম হয়। তার মানে আমার আদর্শ গ্যাসের চাপটা হচ্ছে বেশি, বাস্তব গ্যাসের চাপ হচ্ছে কম। কেন বাস্তব গ্যাসের চাপ কম? কারণ বাস্তব গ্যাসের মধ্যে আমাদের আন্তঃআণবিক আকর্ষণ বল কাজ করে। ঠিক আছে, আন্তঃআণবিক আকর্ষণ বল কাজ করে। সো এখন এইখান থেকেই ধরো, এবার যদি তোমাকে এবার বলি, আমি এরকম দুইটা প্রশ্ন দিলাম, আশা করি দুইটা প্রশ্ন তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, তো ধরো এবার তোমাকে আমি বললাম যে আরেকটা কোশ্চেন যেটা তোমার পরীক্ষায় আসছে বিগত বছরে, এই দুইটা কোশ্চেন নিজেরা খুব সলভ করবা। ঠিক আছে, এই দুইটা প্রশ্নই আমাদের পরীক্ষায় আসছে। সেটা হচ্ছে আমি তোমাকে বললাম যে 64 গ্রাম অক্সিজেনের জন্য ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন কি হবে? ইকুয়েশন লিখো, ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন লিখো। এটা হচ্ছে আমাদের একটা কোশ্চেন। আর সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে তোমাকে এবার আমি বললাম যে বাস্তব গ্যাসের চাপ আদর্শ গ্যাসের চাপের অপেক্ষা কম কেন? তোমাকে বললাম বাস্তব গ্যাসের চাপ আদর্শ গ্যাসের চাপ অপেক্ষা কম কেন? আদর্শ গ্যাসের চাপ অপেক্ষা কম কেন? কম কেন? বাস্তব গ্যাসের চাপ আদর্শ গ্যাসের চাপ অপেক্ষা কম কেন? ঠিক আছে, এই দুইটা তোমাদের এইচডব্লিউ হিসেবে থাকলো, ওকে। এখন এইটা আপনারা নিজেরা বাসায় সলভ করবেন, দুইটা আমাদের হোমওয়ার্ক। অ্যান্ড এখনই করে ফেলবা তোমরা, এই দুইটা জিনিস এখনই করে ফেলবা। কেন? নিজেরাই এখন এগুলোর ব্যাখ্যাটা দিবা। ঠিক আছে, তো এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসে। পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসে প্রতিটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি আমি। বোর্ড পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসে, অ্যাডমিশন পরীক্ষায় কী টাইপের প্রশ্ন আসে। দেখো আমি তোমরা তো কি দেখছো প্রতিটা টাইপের আন্ডারে আমি জানো, আমি তোমাদেরকে আমার বুয়েট ভর্তি পরীক্ষায় আসা প্রশ্ন, আমাদের আইআইটি প্রশ্ন, আমি অনেক কিছু তোমাদের সলভ করাই দিছি। বাট আমি কখনো লিখি নেই পাশে কোনটা কি। কেন? তোমাদের মধ্যে এই ফিলটা দেওয়ানোটা যে আসলে ভাই মানে অঙ্ক আসলে ওটা আইআইটির অঙ্ক দেখেই ভয় পাওয়া যাওয়া, বুয়েটের অঙ্ক দেখেই ভয় পেয়ে যাও, ওই ভয়টা পাবা না। এই ভয় পাওয়ার কোনো দরকার নেই। অঙ্ক আসছে, দেখি অঙ্কটা আমরা যে কনসেপ্ট শিখছি সেই কনসেপ্টের আলোকে সলভ করতে পারি কিনা। হ্যাঁ ভাই, কনসেপ্টের আলোকে সলভ করতে পারতেছি, ফাইন। এবার যখন তুমি কোশ্চেন ব্যাংক ধরবা, আর এটি কোনো কোশ্চেন, আর এটা কোনো কোশ্চেন, তবে তুমি নিজেই সব পারতেছো। তখন প্রশ্ন ব্যাংক ধরলে নিজেই বলতে এটা কোনো কথা হইলো? ওকে, চলো। তো এবার আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করবো এটা হচ্ছে আমাদের ক্যালকুলেশন ফর বি। হ্যাঁ, ক্যালকুলেশন ফর বি। এখন এই ক্যালকুলেশন ফর বি, হ্যাঁ, এই জিনিসটা কি? তো তুমি আমাকে একটা কথা বলো তো, আমাদের সংশোধিত আয়তনটা কত? আমরা মাত্র পড়ছি আমাদের সংশোধিত আয়তন। ক্যালকুলেশন ফর বি বলতে এখান থেকে আমরা কিছু জিনিস পড়বো। সংশোধিত
আয়তন, মানে বি নিয়ে একটু পড়াশোনা করব, সংশোধিত আয়তন। তো আমাদের সংশোধিত আয়তনটা কত আমরা মাত্রই পড়ছি। আমাদের সংশোধিত আয়তনটা হচ্ছে এরকম, সংশোধিত আয়তনটা হচ্ছে, এখন আর ভি নাই, সংশোধিত আয়তন হচ্ছে ভি মাইনাস এনবি, ভি মাইনাস এনবি, এটা হচ্ছে আমাদের সংশোধিত আয়তন, তাই না? আচ্ছা, সংশোধিত আয়তন হচ্ছে আমাদের ভি মাইনাস এনবি। এখন তাহলে তুমি এখান থেকে খেয়াল করো যে ভি মাইনাস এনবি যদি হয়, এখানে বি মানে কি তোমরা জানো, বি মানে হচ্ছে আমাদের আয়তন সংশোধন ধ্রুবক বা এক মোল গ্যাসের আয়তন, তাই না? তো আমরা প্রথমেই এই বি এর একক নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা কি করব, বি এর একক নিয়ে আলোচনা করব। ওকে, এই বি এর একক, বি এর একক নিয়ে ফার্স্টে আলোচনা করো। আচ্ছা, এখন তুমি শুনো, বি এর একক নিয়ে আলোচনা করব। তো একটা কথা তুমি আগে দেখো যে ভাইয়া একটা জিনিস বলো তো, তোমার যদি আমি বলি 5 টাকা, এই 5 টাকা থেকে কি বিয়োগ যাবে বলো? 5 টাকা থেকে কি বিয়োগ যাবে? যোগ বিয়োগ কার সাথে করতে হয়? আমি যদি বলি 5 টাকা থেকে 2 মোল বিয়োগ করো, পারবা বিয়োগ করতে? পারবা? 5 টাকা থেকে ভাইয়া 2 মোল কি তুমি বিয়োগ করতে পারবা? না ভাইয়া, পারবা না। আচ্ছা, 5 টাকা থেকে বললাম 2 কেজি আম বিয়োগ করো, 2 কেজি, কেজি বিয়োগ করা যাবে? না ভাইয়া, বিয়োগ করা যাবে না। আচ্ছা ভাইয়া, 5 টাকা থেকে 2টা কলম, 2টা কলম বিয়োগ করা যাবে? না ভাইয়া, যাবে না। তাহলে ভাই 5 টাকা থেকে কি বিয়োগ করা যাবে? 2 টাকা বিয়োগ করা যাবে? হ্যাঁ ভাইয়া, 5 টাকা থেকে 2 টাকা বিয়োগ করা যাবে। 5 টাকা থেকে 2 টাকা বিয়োগ করা যাবে, যাবে না? হ্যাঁ, অবশ্যই যাবে, তাই না? তাইলে এখন তুমি বলো ভাইয়া, এখান থেকে তুমি আমাকে বলবা যে ভাইয়া এই ভি মানে কি? ভি মানে হচ্ছে আমাদের, ভি মানে হচ্ছে আমাদের আয়তন। আয়তনের একক কি? আয়তনের একক হচ্ছে লিটার। আয়তনের একক হচ্ছে লিটার। তাহলে এখন তুমি আমাকে বলো এই এনবি এর একক কি? তাহলে এবার তুমি এখান থেকে আমাকে বলো, ভি এর আয়তন যদি লিটার হয়, তাহলে এইখান থেকে তুমি আমাকে বলবা এনবি এর আয়তনটা কি হবে? লিটারই তো হবে, তাই না? লিটারই তো হবে, তাই না? তাহলে এটা যদি লিটার হয়, এটাও কি লিটার। তাহলে এখন তুমি আমাকে বলো, আমরা কি জানি? আমরা দেখতে পাচ্ছি আমাদের এনবি এর একক হচ্ছে লিটার। এটার একক কি? এটার একক হচ্ছে লিটার। তাহলে এখান থেকে তুমি বলো তো ভাইয়া, সুতরাং বি এর একক কি হবে? বি এর এককটা কি হবে? বি এর এককটা হবে লিটার ডিভাইডেড বাই, নিচে যাবে এন, নিচে যাবে কি এন, এন মানে কি? এন মানে কি? মোল। এন মানে কি? মোল। এন মানে হচ্ছে মোল, তার মানে এককটা হচ্ছে লিটার পার মোল। লিটার পার মোল কি? এই এন মোল হচ্ছে লিটার পার মোল, এন মানে হচ্ছে লিটার পার মোল। ঠিক আছে, বুঝতে পারছো তো? বুঝতে পারছো তো? বুঝতে পারছো তো? হ্যাঁ, ক্লিয়ার তো? আচ্ছা, তাহলে এখন তোমরা বলো তো ভাইয়ারা, তোমরা আমাকে বলো তো ভাইয়ারা, যে 1 মোল গ্যাসের আয়তন, সুতরাং আমি কি বলতে পারি? আমাদের 1 মোল গ্যাসের আয়তন, আয়তন, আয়তন লিটার এককে, লিটার এককে কত হবে? যদি তোমাকে বলে লিটার এককে, লিটার এককে 1 মোল গ্যাসের আয়তন, আয়তন লিটার এককে, এককে কত? ধরো এটা আমাদের, এটা কিন্তু আমাদের একটা পরীক্ষার প্রশ্ন আসছে। 1 মোল গ্যাসের আয়তন লিটার এককে কত? এটা আমাদের একটা পরীক্ষার প্রশ্ন আসছে। হ্যাঁ, 1 মোল গ্যাসের আয়তন লিটার এককে কত? বলো তো দেখি ভাই, 1 মোল গ্যাসের আয়তন লিটার এককে কত হবে? লিটার এককে কত হবে? ভি এর এক, বি মানে কি? বি মানে হচ্ছে কি? লিটার এককে 1 মোল গ্যাসের আয়তন কত? 1 মোল গ্যাসের আয়তন ইকুয়াল টু হচ্ছে লিটার এককে বি। বি, বি মানেই কি? বি মানেই তো হচ্ছে আমাদের 1 মোল গ্যাসের আয়তন, তাই না? 1 মোল গ্যাসের আয়তন, বি মানেই হচ্ছে আমাদের 1 মোল গ্যাসের আয়তন। ওকে, তাহলে 1 মোল গ্যাসের আয়তন হচ্ছে আমাদের বি, কোন এককে? লিটার এককে। হ্যাঁ, 1 মোল গ্যাসের আয়তন লিটার এককে, লিটার এককে কত? বি। মনে আছে তো? এই যে তোমাদেরকে পড়াইছিলাম, এই যে এখান থেকে খেয়াল করো, 1 মোল গ্যাসের নিজস্ব আয়তন হচ্ছে বি। এককটা তাহলে এবার এখান থেকে তোমরা বলো তো এর এককটা কি হবে? বলো তো তাহলে এককটা কি হবে? এককটা কোন এককে হবে? লিটার এককে হবে। তাহলে এইগুলা সব কোন এককে? লিটার এককে। তাহলে 1 মোল গ্যাসের নিজস্ব আয়তন বি লিটার, বি লিটার। ওকে, ফাইন, ফাইন। এই যে দেখো, এন বি এর একক হচ্ছে লিটার, তাহলে বি এর একক কত হবে? লিটার পার মোল। তাহলে বি এর একক কি? লিটার পার মোল, তাই না? লিটার পার মোল। 1 মোল গ্যাসের আয়তন হচ্ছে লিটার, বি এর একক হচ্ছে লিটার পার মোল। তার মানে 1 মোল যদি হয়, 1 মোল যদি হয়, তাহলে বি এর এককটা হবে, বি এর পাশে অলওয়েজ কি বসাইতে হবে? এই যে লিটার পার মোল, লিটার পার মোল, লিটার পার মোল। তাহলে মোল যদি 1 মোল হয়, তাহলে বি আয়তন কত হবে? বি লিটার। মোল যদি 1 মোল হয়, মোলের জায়গায় যদি 1 বসাও, তাহলে আয়তনটা কত? বি লিটার, বি লিটার। বুঝা গেছে? তাহলে 1 মোল গ্যাসের আয়তন হচ্ছে এটা। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছি। হ্যাঁ, ওকে। তো এবার একটু খেয়াল করো, এখান থেকে এখন আমরা শিখবো একটা জিনিস, সেটা হচ্ছে এই যে ক্যালকুলেশন ফর বি। হ্যাঁ, তো ক্যালকুলেশন ফর বি মানে কি? এটা একটু বুঝো, যে একটা গ্যাস, সাধারণত একটা যে কোনো গ্যাস মলিকুল, হ্যাঁ,
একটা গ্যাস মলিকুল এখানে আমরা একটু লিখি যে আমরা এখান থেকে আগে লেখো যে হচ্ছে বি ইকুয়াল টু হচ্ছে, এটা আগে একটু লেখো, বি ইকুয়াল টু হচ্ছে 4 ইন্টু এন এ ইন্টু 4 ইন্টু এন এ ইন্টু ভি মলিকিউল। আচ্ছা, ঘটনাটা তোমাদের একটু বুঝাই দিচ্ছি, সমস্যা নাই। এটা হচ্ছে 4 ইন্টু এন এ ইন্টু হচ্ছে ভি মলিকিউল। ওকে, তো এই জায়গাতে দেখো, এটাকে আমরা বলি এক্সক্লুডেড ভলিউম। এটাকে আমরা কি বলি বলো তো ভাইয়ারা? এক্সক্লুডেড ভলিউম। এই জিনিসটা কি বলা হয়? এক্সক্লুডেড ভলিউম। হ্যাঁ, এক্সক্লুডেড ভলিউম। আচ্ছা, এখন দেখো একটু বোঝার ট্রাই করো যে এক্সক্লুডেড ভলিউম ভি ইকুয়াল টু কি? ভি এক্সক্লুডেড ইকুয়াল টু কি? ভি এক্সক্লুডেড ইকুয়াল টু হচ্ছে 4 ইন্টু ভি মলিকিউল। আচ্ছা, এই কথাটার মানে কি? ভি এক্সক্লুডেড এটা হচ্ছে 1 মোল গ্যাসের জন্য ভি এক্সক্লুডেড, একটা গ্যাস মলিকুলের জন্য। এটা একটু লিখি এখানে, একটা গ্যাসের জন্য ভি এক্সক্লুডেড ইকুয়াল টু 4 ইন্টু ভি মলিকুল। মানে এই কথাটার মানে কি একটু বোঝাচ্ছি, শোনো। মানে হচ্ছে এরকম যে প্রতিটা গ্যাস অণু কি করে জানো? প্রতিটা গ্যাস অণু তার চারপাশে 4 গুণ জায়গায়, তার চারদিকে, ঠিক আছে, প্রতিটা গ্যাস মলিকুল তার চারদিকে সে তার 4 গুণ জায়গা দখল করে থাকে। এই জায়গার মধ্যে কাউরে আসতে দেয় না। মানে তুমি যখন, আমরা তো একটু আগে কি করছি, গ্যাস অণুর নিজস্ব আয়তন বিয়োগ করছি না, যে একটা গ্যাসের আয়তন ওই যে ভি এক্সক্লুডেড কেমনি বিয়োগ করছো তুমি, ভি মাইনাস কি করছো, আমরা কি বলছি যে আমার জায়গা বিয়োগ করতে হবে, ওরটা বিয়োগ করতে হবে, ওরটা আমরা একটা রুমের মধ্যে আছি, এই রুমের মধ্যে আমরা 10 জন আছি, তাহলে আমাদের 10 জনের আয়তন বিয়োগ করে দিতে হবে। আমরা এটা বলছি না যে আমাদের 10 জনের আয়তন কি করতে হবে? বিয়োগ করে দেওয়া লাগবে। হ্যাঁ, 10 জনের আয়তন বিয়োগ করে দিতে হবে। কিন্তু আসলে কাহিনীটা কি হয় জানো? আসলে আমি আরও বেশি লোভী যে আমাদের 10 জনের আয়তন বিয়োগ করলে হবে না, এটাকে চট দিয়ে গুণ করে দিতে হবে, করতে হবে। কেন? কারণ আমি ইন্ডিভিজুয়ালি আমার চারপাশে, দেখো আমি কিন্তু এতটুকু আয়তন দখল করছি, ঠিক আছে? এখন তুমি চিন্তা করো, দেখো আমি যখন ঘুরতেছি, তুমি খেয়াল করো তো, এখন আমি আরও বেশি জায়গা দখল করতেছি না? এই দেখো, এই তো আমি দখল করছি না, এই তো এতটুকু জায়গা দখল করছি। কিন্তু আমি যখন ঘুরতেছি তখন দেখো আমার এই পাশেও এতটুকু জায়গা আমি দখল করছি। আমি যখন ঘুরতেছি আমার এই সাইড দিয়ে এতটুকু জায়গা দখল করছি। আমি যখন ঘুরি এই দিকেও দখল করছি, আমি যখন ঘুরি এই দিকেও দখল করছি। বুঝতে পারছো? তার মানে আমি আসলে আমার নিজস্ব আয়তন যা, তার থেকে আমি যখন মুভ করি তখন আমার চারদিকে আমি তার থেকে আরও মানে 3 গুণ, মানে 4 গুণ জায়গা বেশি দখল করে থাকি। তার মানে এই জায়গাতে, যেমন আমি তো, গ্যাস তো আর নর্মাল অবস্থায় এমনি স্টেবল থাকে না, তো ঘোরার মধ্যে থাকে। তো কন্টিনিউয়াস যখন সে ঘুরে তার নিজস্ব আয়তনের তুলনায় সে আসলে 4 গুণ বেশি জায়গা দখল করে থাকে। সো এই জন্য যে একটা সিঙ্গেল গ্যাস মলিকুলের জন্য তোমার এই ভি এক্সক্লুডেড কত? তার নিজস্ব আয়তন, গ্যাস অণুর নিজস্ব আয়তন যা, তাকে 4 দিয়ে গুণ করতে হবে। গ্যাস অণুর নিজস্ব আয়তন যা, তাকে কি করতে হবে? 4 দিয়ে গুণ করে দিতে হবে। গ্যাস অণুর নিজস্ব আয়তনের তুলনায় 4 গুণ বেশি জায়গা সে দখল করে থাকে। তাহলে সুতরাং এন সংখ্যকের জন্য এক্সক্লুডেড আয়তন কত হবে? সুতরাং এন সংখ্যক, এনএ নাম্বার অফ অ্যাভোগাড্রো, মানে 1 মোলের জন্য। এনএ মানে কি বলতো? এনএ মানে হচ্ছে নাম্বার অফ অ্যাভোগাড্রো, মানে 1 মোলের জন্য। সুতরাং 1 মোলের জন্য হ্যাঁ, এক্সক্লুডেড ভলিউম কত হবে? এক্সক্লুডেড ভলিউম মানে যেই ভলিউমটা আমাকে বাদ দিতে হবে, এক্সক্লুডেড ভলিউমটা কত হবে 1 মোলের জন্য? বলো তো 1 মোলের জন্য আমার এক্সক্লুডেড ভলিউমটা কত হবে? 1 মোলের জন্য আমার এক্সক্লুডেড ভলিউম হবে বি ইকুয়াল টু, এই যে 1 মোল গ্যাসের আয়তন কতটুকু করতে হবে? এই যে দেখো 4 ইন্টু এটাকে কি করতে হবে? ভি মলিকুল, এটাকে কি করতে হবে? অ্যাভোগাড্রোর সংখ্যা দ্বারা গুণ করতে হবে 1 মোলের জন্য। এটা তো একটা গ্যাসের জন্য, তো 1 মোল মানে কত? এরকম 6.02 × 10⁻23টা গ্যাস। তার মানে এটাকে কি করতে হবে? নাম্বার অফ অ্যাভোগাড্রো দ্বারা গুণ করতে হবে, Na ইন্টু ভি মলিকিউল। ওকে, তাহলে এই 1 মোল গ্যাসের জন্য যে আয়তন, 1 মোল গ্যাসের যে আয়তন, সেই আয়তনটাকে আমরা কি বলি? 1 মোল গ্যাসের আয়তনকে আমরা বলি হচ্ছে বি। 1 মোল গ্যাসের আয়তনকে আমরা বলি হচ্ছে বি। তাহলে এই বি মানে আসলে 1 মোল গ্যাসের নিজস্ব আয়তন না। এই বি মানে আসলে কি বলতো? বি মানে হচ্ছে 1 মোল গ্যাসের জন্য
এক্সক্লুডেড ভলিউম, এই জন্য এখানে লেখা গ্যাস অণুসমূহের নিজস্ব আয়তন আসলে এক্সক্লুডেড ভলিউম, এটাকে বলা হয় নিজস্ব আয়তন নয়, গ্যাস অণুসমূহের দখলকৃত আয়তন, গ্যাস অণুসমূহের দখলকৃত আয়তন। তাইলে আমরা এই জায়গাতে এই যে নিজস্ব ওয়ার্ডটা আছে এটাকে এখন আমরা আবারও রিপ্লেস করব, এটাকে আমরা আবারও রিপ্লেস করব এবং রিপ্লেস করে এর নাম কি দিব, এর নাম দিব গ্যাস অণুসমূহের দখলকৃত আয়তন। এটা নিজস্ব না, এটা হচ্ছে দখলকৃত আয়তন। হ্যাঁ, নিজস্ব আয়তন বলতে পারো, সে যেটা দখল করে আছে এটাই তার নিজস্ব আয়তন, বাট অ্যাকচুয়ালি সে তার নিজের আয়তন যা, নিজের আয়তনের তুলনায় 4 গুণ বেশি জায়গা দখল করে থাকে, নিজের আয়তনের তুলনায় 4 গুণ বেশি দখল করে থাকে। ওকে, তাহলে এটা হচ্ছে 1 মোল গ্যাসের, এই যে এখানে বলছিলাম না বি মানে 1 মোল গ্যাসের নিজস্ব আয়তন। সো এইটাকে আমরা এবার একটু কারেক্ট করব। দেখো আমি বারবার তোমাদেরকে এটা কেন শেখাচ্ছি, আমি কিন্তু তখনও তোমাকে লিখে দিতে পারতাম এই জায়গায় গ্যাস অণুর দখলকৃত আয়তন লিখে দিতে পারতাম, বাট তোমার এই ফিলটা তুমি করতে না। এই যে এখন ওখানে লেখা আসছে, লেখা আসছে তুমি আবার কারেক্ট করতেছ, পিছনে গিয়ে মুছে এটাকে কাটবা, কাটা যখন লিখবা এখন তুমি বুঝবা যে অ্যাকচুয়াল ঘটনাটা আসলে কি হয়েছে। তাহলে এটা হলো 1 মোল গ্যাসের দখলকৃত আয়তন, দখলকৃত আয়তন, এটা হচ্ছে 1 মোল গ্যাসের দখলকৃত আয়তন। ঠিক আছে, 1 মোল গ্যাসের দখলকৃত আয়তন, দখল দৌড় বানান লিখতে এরকম হইতেছে কেন, দখলকৃত আয়তন, 1 মোল গ্যাসের দখলকৃত আয়তন হচ্ছে 2 লিটার। ক্লিয়ার কিনা কনসেপ্টটা ভাইয়ারা? আশা করি তোমরা সবাই বুঝতে পারছো যে মেইন কনসেপ্টটা কি এই জায়গাতে। ঠিক আছে, তাহলে দখলকৃত আয়তন কেন এখানে এক্সক্লুডেড ভলিউম বলা হয়েছিল। ওকে, বি মাইনাস এনবি হচ্ছে গ্যাস অণুসমূহের দখলকৃত আয়তন বা গ্যাস অণুসমূহের এক্সক্লুডেড ভলিউম বা আমাদের আয়তন কারেকশন। ওকে, সো আই হোপ এই কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়েছে, এই কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়েছে যে বি মানে কি, বি মানে যে একটা এক্সক্লুডেড ভলিউম। হ্যাঁ, এই যে এখানে এটা একটু দেখো, বি ইকুয়াল টু হচ্ছে 4 ইন্টু এনএ ইন্টু ভি মলিকিউল, 4 ইন্টু এনএ ইন্টু ভি মলিকিউল। ওকে, তো এই যে 4 ইন্টু এনএ ইন্টু ভি মলিকিউল এটা আমাদের আসলে কার জন্য, এটা হচ্ছে আমাদের একটা গ্যাসের জন্য, একটা গ্যাসের জন্য। তাহলে একটা গ্যাসের জন্য আমাদের হচ্ছে বি এক্সক্লুড হচ্ছে তার 4 গুণ বেশি জায়গা সে দখল করে। সো তার জন্য তাহলে 1 মোল গ্যাসের জন্য কত হবে, 1 মোল গ্যাসের জন্য এক্সক্লুডেড ভলিউম হচ্ছে 4 ইন্টু এনএ ইন্টু এটা। তাহলে এই যে 1 মোল গ্যাসের আয়তনকে আমরা কি দ্বারা প্রকাশ করি, বি দ্বারা প্রকাশ করি, বি দ্বারা প্রকাশ করি। ঠিক আছে, তাহলে এখন বলো তো, তাহলে দেখি ভাই এন মোল গ্যাসের জন্য কি হবে, এটা তাহলে 1 মোলের জন্য, পরীক্ষা কিন্তু এটাই আসে। হ্যাঁ, তাহলে এন মোল গ্যাসের জন্য, এন মোল গ্যাসের জন্য এক্সক্লুডেড ভলিউম কত হবে, এক্সক্লুডেড ভলিউম, এন মোল গ্যাসের জন্য এক্সক্লুডেড ভলিউমটা কত হবে তোমরাই বলো তো এবার। এন মোল গ্যাসের জন্য 1 মোলের জন্য যদি এটা হয় তাহলে এন মোলের জন্য কত হবে, এন ইন্টু 4 ইন্টু এন এ ইন্টু হচ্ছে ভি মলিকিউল, তাই না? তাহলে এখন দেখো তো এন মানে কি, এন মানে হচ্ছে এন ডিভাইডেড বাই এন এ লিখতেই পারি, এন ডিভাইডেড বাই এন এ ইন্টু 4 ইন্টু এন ইন্টু ভি মলিকিউল, তাই না? তাহলে এখন দেখো এখান থেকে এনে, এখান থেকে কি এনে কাটাকাটি চলে যায়, এই এনে কাটাকাটি চলে যায়, তাহলে থাকতেছে হচ্ছে এন ইন্টু 4 ইন্টু ভি মলিকিউল, এন ইন্টু 4 ইন্টু ভি মলিকিউল। তার মানে তোমাকে যদি বলে কখনো 10টা অণুর জন্য এক্সক্লুডেড ভলিউম কত হবে, জাস্ট এটা 10 দ্বারা গুণ করে দিবা, 10 ইন্টু 4 ইন্টু ভি মলিকিউল। ঠিক আছে, জাস্ট সংখ্যা দ্বারা গুণ করে দিবা। একটা গ্যাসের আয়তন এত, তাহলে একটা গ্যাসের জন্য দখলকৃত আয়তন বা এক্সক্লুডেড ভলিউম হচ্ছে এত দিয়ে দিল, সাপোজ ভি মলিকিউল দিয়ে দিল যে একটা গ্যাসের জন্য আয়তন, নিজস্ব আয়তন হচ্ছে, সাপোজ একটা গ্যাসের নিজস্ব আয়তন তোমাকে বললাম 0.00002 লিটার, সাপোজ ধরে নাও 0.00002 লিটার ধরে নিলাম। তাহলে এখন তোমাকে বললো 10টা গ্যাসের আয়তন কত, তাহলে কি হবে 10 ইন্টু 4 ইন্টু এই যে এটা শেষ। ঠিক আছে, 10 ইন্টু 4 ক্লিয়ার, তাহলে 40 ভি মলিকিউল। বুঝা গেছে তো? ওকে, তো এইগুলো তোমাদের পরীক্ষায় আসে। তাহলে এখন তোমাদের কাছে আমাকে একটা কথা আছে যে দেখো, তাহলে একটা গ্যাস তার যে এক্সক্লুডেড, সে যে আয়তন দখল করে থাকে, কি বলছি, একটা গ্যাস টোটাল যে আয়তন দখল করে থাকে সেটা কি তার নিজস্ব আয়তনের 4 গুণ বেশি। কোনো একটা গ্যাস টোটাল যে ভলিউম দখল করে থাকে সেটা তার নিজস্ব আয়তন থেকে 4 গুণ বেশি, তাই না? আচ্ছা, তাহলে 4V মানে 4 গুণ, সে 3 গুণ বেশি আয়তন দখল করে থাকে, মানে টোটাল সে 4 গুণ জায়গা দখল করে, এর মধ্যে তার নিজস্ব আয়তন আছে, তার মানে সে 3 গুণ আরও এক্সট্রা জায়গা দখল করে থাকে। আচ্ছা, তাহলে এখন তুমি বলো তো যে একটা গ্যাস
একটা গ্যাসের মানে যে আয়তন দখল করে থাকে তার কত পার্সেন্টের মধ্যে সে থাকে, কত পার্সেন্টের মধ্যে, মানে টোটাল যে আয়তন, মানে অ্যাকচুয়ালি সে যেই জায়গাটা, মানে যে জায়গাটা সে জুড়ে থাকে, যে জায়গাতে তার কাউরে আসতে দেয় না, সেই জায়গার কত পার্সেন্ট তার নিজস্ব আয়তন, কত পার্সেন্ট? 25%। 25% হচ্ছে তার নিজস্ব আয়তন, 25% হচ্ছে তার নিজস্ব আয়তন। আর বাকি যে 75% এ পুরোটা থাকে ফাঁকা, বাকি 75% আসলে হুদাই ফাঁকা, মানে সে দখল করে থাকে। তো এটা তোমার পরীক্ষায় আসছে, এটা একটা আইআইটি কোশ্চেন ছিল, কোনো একটা গ্যাস যে আয়তন দখল করে তার কত পার্সেন্ট এমটি, এটা বলছিল কত পার্সেন্ট এমটি থাকে, 75% এমটি থাকে। এটা আইআইটি যেই মেইনের কোশ্চেন, 70% এমটি থাকে আর 25% হচ্ছে তার দখলকৃত আয়তন। সো লিখে রাখতে পারো তোমরা ইনফরমেশনটা এখানে, যে কোনো একটা গ্যাস যে আয়তন দখল করে তার 75%ই থাকে কি এমটি, মনে থাকবে তো? ওকে, চলো। তো এবার এইখান থেকে আমরা আরেকটা কনসেপ্ট দেখবো এখন, আরেকটা কনসেপ্ট দেখবো, সেটা হচ্ছে যে দেখো একটা কথা বলো তোমরা আমাকে একটা কথা বলবা, যে এই যে তোমার যে আমরা যে দেখলাম যে বি যে দেখলাম, এই যে বি, তুমি চিন্তা করো তো বি মানে কি? বি মানে হচ্ছে যে একমল গ্যাসের নিজস্ব আয়তন, মানে একমল গ্যাসের দখলকৃত আয়তন, একমল গ্যাসের দখলকৃত আয়তন, তাই না? একমল গ্যাসের দখলকৃত আয়তন। তো আমরা ধরছিলাম কি গ্যাসের অণুসমূহের কোনো আয়তনই নাই, তুমি ফার্স্টে গ্যাসের অণুগুলোর আয়তনকে 0 ধরে নিছিলা, আর এখন তুমি কইতেছো যে না গ্যাসের অণুগুলোর আয়তন আছে এবং সেটার ক্যালকুলেশন কিভাবে করতে হয় সেটাও আমরা দেখলাম। হ্যাঁ, এবং একটা গ্যাস তার নিজস্ব আয়তনের তুলনায় 4 গুণ বেশি আয়তন দখল করে, এটাও তুমি জানো। আচ্ছা, 3 গুণ বেশি, মানে 4 গুণ জায়গা দখল করে, 3 গুণ বেশি দখল করে। ওকে, এখন কথা হচ্ছে, এবার তুমি এখান থেকে আমাকে বলবা যে ভাইয়া বলো তো, যদি গ্যাসের অণুটার সাইজ বড় হয়, গ্যাস অণুটার সাইজ যদি বড় হয়, সাপোজ তুমি চিন্তা করো হাইড্রোজেনের সাইজ যা, নাইট্রোজেনের সাইজ কি তা না, নাকি নাইট্রোজেনের সাইজ আরো বড়, হিলিয়ামের সাইজ যা, আর্গনের সাইজ কি আরো বড়, হিলিয়ামের থেকে নিয়নের সাইজ বড়, নিয়নের থেকে আর্গনের সাইজ কি আরো বড়। তাহলে তুমি বলো তো, যদি এদের সাইজ যত বাড়তে থাকবে, হ্যাঁ, তাহলে এই বিয়ের মানও কি তত বাড়বে না? ওই গ্যাস বিয়ের মানও কি তত বাড়বে, তাই না? সাইজ বড় হওয়া মানে কি আরো বেশি বেশি আয়তন দখল করবে। তার মানে আমি কি বলতে পারি? আমি বলতে পারি আমাদের যে বি, এই যে বি আছে, এই বি ইজ প্রপোর্শনাল টু সাইজ। বি ইজ প্রপোর্শনাল টু কি? সাইজ অফ দ্য মলিকিউল। বি ইজ প্রপোর্শনাল টু সাইজ অফ দ্য মলিকিউল। তা আমি এখানে লিখতে পারি বি ইজ প্রপোর্শনাল টু সাইজ। তার মানে সাইজ যত বড় হবে এই বি এর মান তোমার তত বেশি হবে। সাইজ যত বড় হবে বি এর মান তত বড় হবে। সাইজ যত বড় হবে বি এর মান তত বড় হবে। তার মানে আমি কিন্তু এবার এখান থেকে তোমাকে বলতেই পারি যে আমার এই বি এর মান যত বেশি হবে, মানে সাইজ যত বেশি হবে বি এর মান তত বেশি হবে। আমি এটা বলতে পারি সাইজ যত বড় হবে বি তত বড় হবে, সাইজ যত বড় হবে বি তত বড় হবে, এটা আমি বলতেই পারি, তাই না? বি তত বড় হবে, বি বড় হবে, হ্যাঁ, বি বড় হবে। তার মানে কি বলতে পারি? সাইজ বড় আমি এভাবে বলতে পারি যে সাইজ বড় মানে হচ্ছে মলিকুলার আয়তন বড়, ভি মলিকুল, ওই মলিকুলের নিজস্ব আয়তন বেশি, তার মানে আমার বি এর মান বেশি। আর দেখো এই বি এর মান যত বেশি হবে, দেখো তো বি এর মান যত বেশি হবে, তুমি একটু বোঝার ট্রাই করো। এই জায়গাতে ছিল কি? এই জায়গাতে ছিল হচ্ছে ভি, আদর্শ গ্যাসের জন্য এই জায়গাতে ছিল হচ্ছে তোমার ভি। তুমি এই জায়গায় লেখছো ভি মাইনাস এনবি, তাই না? এখন তুমি চিন্তা করো ওই আদর্শ গ্যাসের আয়তন থেকে তুমি কি করছো? এনবি পরিমাণ বিয়োগ করে দিছো। এবার তুমি চিন্তা করো এই বি এর মান যত বেশি হবে এনবির মান তত বাড়বে, মানে কি যে এই আদর্শ গ্যাসের থেকে তুমি আরো বেশি মান, বড় মান বিয়োগ করবা, মানে কি গ্যাসটা আদর্শ আচরণের থেকে আরো বিচ্যুতি দেখাবে। তুমি ধরেই নিছিলে এটার মান 0, এনবির মান ধরে নিছো আদর্শ গ্যাসের জন্য 0, আদর্শ গ্যাসের জন্য এনবির মান তো 0। এখন দেখতেছো কি গ্যাসের সাইজ যত বাড়তেছে মানে এই ভ্যালুটা বাড়তেছে, মানে কি হে আদর্শর থেকে তত বেশি বিচ্যুতি দেখাইতেছে। দেখো আদর্শ আয়তন থেকে তুমি বিয়োগ করতেছো, তার মানে যত বড় হবে তুমি তত বেশি বিয়োগ করবা। আদর্শ হওয়ার জন্য আয়তন দরকার ছিল ভি, তুমি এখন কি করতেছো? ভি এর থেকে কমাইতেছো, সাইজ যত বাড়বে ভি এর থেকে তত বেশি বিয়োগ করবা, তাই না? তার মানে কি হচ্ছে? তার আদর্শ আচরণ থেকে বিচ্যুতি হচ্ছে, তার মানে আমি বলতেই পারি আমার বি এর মান যত বেশি হবে এই বিচ্যুতি তত বেশি হবে। কি হবে বলো তো ভাইয়ারা? বিচ্যুতি তত বেশি হবে। মানে গ্যাসের আকার যত বাড়তে থাকবে বিচ্যুতির মান তত তোমার বেশি হবে। তার মানে আমরা যেটা দেখলাম এই সাইজ যত বাড়বে,
অর্থাৎ গ্যাসের অণুসমূহের নিজস্ব মলিকুলের আয়তন, নিজস্ব আয়তন বাড়বে। নিজস্ব আয়তন যত বাড়বে, গ্যাসের অণু নিজস্ব আয়তন যত বাড়বে, বি এর মান তত বাড়বে, আর বি এর মান বাড়বে মানে আমার বিচ্যুতি বেশি হবে। তাহলে এই যেখানে ভি মলিকুল কথাটা মানে কি? ভি মলিকুল কথাটা মানে হচ্ছে গ্যাসের নিজস্ব আয়তন। ভি মলিকুল কথাটা মানে হচ্ছে কি? গ্যাসের অণুসমূহের নিজস্ব আয়তন। এটা মানে হচ্ছে নিজস্ব আয়তন, নিজস্ব আয়তন। এই ভি মলিকুল মানে হচ্ছে নিজস্ব আয়তন, ঠিক আছে? আর নিজস্ব আয়তনের থেকে চার গুণ বেশি জায়গা সে দখল করে। ওকে, ওকে, বুঝতে পারছো? আর এইটাকে আমরা কি বলি? ভি এক্সক্লুডেড বলি। আর এক মোলের জন্য এক্সক্লুডেড ভলিউমটাকে আমরা বি দ্বারা প্রকাশ করি। তাহলে আর এক মোলের জন্য এটাকে আমরা নাম্বার অফ অ্যাভোগাড্রো দ্বারা গুণ করবো এতগুলো অণুর জন্য। আর যদি তোমাকে কোনো এনমোল গ্যাসের জন্য বলে, এনমোল গ্যাসের জন্য ভি এক্স, যদি বলে কখনো এনমোল গ্যাসের জন্য ভি এক্সক্লুডেড কত, মানে এক্সক্লুডেড ভলিউমের মান কত, এক্সক্লুডেড ভলিউমের মান হবে এন ইন্টু 4 ইন্টু ভি মলিকিউল। ক্লিয়ার? ওকে, তাহলে দেখো এখন এবার তোমার কাছে আমার কোশ্চেন হচ্ছে, এবার তোমরা আমাকে বলবা যে কম্পেয়ার বি ফর, compare B for, compare B for okay, compare B for কার জন্য কম্পেয়ার করবা? compare B for এখানে আমি কয়েকটা যৌগ তোমাদেরকে দিয়ে গেলাম, কয়েকটা গ্যাস দিলাম। এবার তোমরা হচ্ছে এদের মধ্যে বি এর মানটা কম্পেয়ার করবা। ওকে, নাম্বার 1, এক নম্বরে হচ্ছে হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন। হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন। ওকে, হিলিয়াম নিয়ন, তারপরে আর্গন, তারপরে তোমাকে দিলাম হচ্ছে ক্রিপ্টন। ওকে, এদের মধ্যে তুমি কি করবা? বি এর মানটা কোথায় বেশি হবে এটা কম্পেয়ার করবা। তারপরে তোমার 2 নম্বরে দিলাম হচ্ছে আমি ক্লোরিন ব্রোমিন আয়োডিন। 2 নম্বর ক্লোরিন ব্রোমিন আয়োডিন। এখানে আমাদের বি কোথায় বেশি হবে? 3 নাম্বারটা হচ্ছে আমাদের মিথেন CH4, ইথেন C2H6 এবং হচ্ছে প্রোপেন C3H7, সরি H8। ওকে, মিথেন, ইথেন, প্রোপেন। ওকে, দাঁড়াও আরেকটা ওকে, আমরা ছবি তুলতেছি। কে তুলতেছে বলো তো আমার সাথে? কে আছে? চাচু আসো, হ্যাঁ চলে আসো। ওকে, সো ওয়ান অ্যান্ড অনলি দ্য মাইটি চাচ্চু, আমার একমাত্র চাচ্চু, আমার এই দুনিয়াতে একটাই চাচ্চু, আর সেটা হচ্ছে আমার এই যে ডিডিটি চাচ্চু। বাচ্চারা কি হ্যাঁ? অবস্থা? একটু দেরি হবে, একটু দেরি হবে, 5-7 মিনিট। আচ্ছা ঠিক আছে, মানে 9টা 5-7 মিনিট, ঠিক আছে, 9টার পরে 5-7 মিনিট। ওকে, সেরা জিনিস পড়াইতে দোস্ত, হ্যাঁ অস্থির জিনিস। আমি নিজেও এগুলো জীবনে কোনোদিন পড়িনি, আজকে নতুন জিনিস। নতুন জিনিস শিখলা না? তুই এখানে ক্লাসটা নে, আমি ওখানে যাই ক্লাসটা করি। ওকে ঠিক আছে, ওকে বাচ্চারা তোদের সাথে লাইভে আছি। ঠিক আছে। ওকে, সো এইবার তোমরা যেটা করবা, কম্পেয়ার বি ফর, এই বি ফর এই 3টা জিনিসের জন্য বি কে কম্পেয়ার করো। এই 3টা জিনিসের জন্য বি কে কম্পেয়ার করো। এবার তোমরা লেখো কোথায় আমাদের বি এর মান বেশি হবে, কোথায় আমাদের বি এর মান বেশি হবে, আর কোথায় আমাদের বি এর মান কম হবে। ওকে, কোথায় বেশি হবে, কোথায় কম হবে। আচ্ছা, এই জায়গাতে আমি ওই যে আইআইটির সেই এমসিকিউটা লিখিয়ে রাখি তোমাদের। নিজস্ব আয়তন টোটাল আয়তনের 25%। হ্যাঁ, এটা কি তোমরা লিখছো? আমি শিওর, তাই না? 75% এমটি, নিজের আয়তন 25%, আর বাকি 70 হচ্ছে এমটি। তাহলে এটা একটু এইভাবে লিখবা, একটা গ্যাস যে আয়তন দখল করে, একটা গ্যাস, একটা সিঙ্গেল গ্যাস, এটা তো তোমরা নিজেরা লিখো, আমি আর লিখলাম না এখানে। হ্যাঁ হ্যাঁ, তোমরা নিজেরা লিখবে এই জায়গায়। সেটা হচ্ছে কোনো একটা গ্যাস টোটাল যে আয়তন দখল করে, টোটাল আয়তন দখল করে তার 25% নিজের আয়তন, বাকি 75% হচ্ছে এমটি। ওকে, তুমি জাস্ট লেখা রাখি 25% নিজস্ব আয়তন, নিজস্ব আয়তন আর 75% ইজ এমটি। 75% হচ্ছে এমটি খালি, ঠিক আছে? ওকে, এগুলো তুমি লিখছো। এই 3টা একটু তোমরা করো তো, হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন, ক্লোরিন ব্রোমিন আয়োডিন, মিথেন ইথেন প্রোপেন। কোথায় আমাদের বি এর মান বেশি, কোথায় আমাদের বি এর মান বেশি, এই 3টা কম্পেয়ার করে কমেন্ট বক্সে জানাও।
ওকে, আশা করি হয়েছে। গুড, ফাইন। আরে মাশাআল্লাহ, অস্থির, সবারটাই হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, এবার আসেন, তাহলে এইখান থেকে আপনারা সবাই পারবেন, আমাদের সবাই পারবেন এটা। সেটা কি? সেটা হচ্ছে আমাদের ফার্স্টে হচ্ছে হিলিয়ামের থেকে নিয়নের বিয়ের মান বেশি, নিয়ন থেকে আর্গনের বেশি, আর্গন থেকে ক্রিপ্টনের বেশি। তাহলে ক্লোরিন থেকে ব্রোমিনের বেশি, ব্রোমিন থেকে আয়োডিনের বেশি, মিথেন থেকে ইথেনের বেশি, ইথেন থেকে প্রোপেনের বেশি। তাহলে এখন তোমরা দেখো, একই সাথে বিয়ের মান বেশি, বিয়ের মান বেশি মানে তুমি বলতেই পারো কি বিচ্যুতি বেশি। তার মানে হিলিয়ামের থেকে নিয়ন বেশি বিচ্যুতি দেখাবে, নিয়ন থেকে আর্গন আরও বেশি বিচ্যুতি দেখাবে, আদর্শ আচরণ থেকে বিচ্যুতির ক্রম, তাই না? আদর্শ আচরণ থেকে বিচ্যুতির ক্রমটাও তুমি পেয়ে গেলা, তাই তো? তাহলে তোমার যদি বলে এদের মধ্যে কোনটা আদর্শ আচরণ থেকে বেশি বিচ্যুতি দেখাবে, ভাইয়া যেটার এই যে সাইজ বড়, যার সাইজ বড় সেটা আমার আদর্শ আচরণ থেকে বিচ্যুতি বেশি দেখাবে, আদর্শ আচরণ থেকে বিচ্যুতি বেশি দেখাবে। ঠিক আছে, ওকে। তো এবার আমরা যেটা দেখব আমাদের হচ্ছে ক্যালকুলেশন ফর এ, ক্যালকুলেশন ফর এ। এবার আমরা দেখব আমাদের যে এই ক্যালকুলেশন ফর এ মানে কি। এতক্ষণ তো আমরা ক্যালকুলেশন ফর বি দেখলাম, এবার আমরা দেখব আমাদের ক্যালকুলেশন ফর এ। এখন তুমি বলো তো আমাদের সংশোধিত আয়তনটা, সংশোধিত চাপ জানি কি? সংশোধিত চাপ। তো আমাদের এই সংশোধিত চাপ কি? সংশোধিত চাপের মানটা কত আমরা জানি সবাই। সংশোধিত চাপ হচ্ছে পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার, পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার, এটা হচ্ছে আমাদের সংশোধিত চাপ। পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার, পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার। ওকে, আচ্ছা। তো তাহলে এখন তুমি আমাকে বলো, এবার আমরা ফার্স্টে একক নিয়ে আলোচনা করব। তাহলে এবার হচ্ছে আমাদের আয়তন সংশোধন ধ্রুবক এ এর একক, সরি চাপ সংশোধন ধ্রুবক এ এর একক। ওকে, এখন এর এককটা কত? এই যে ভ্যান ডার ওয়ালস কনস্ট্যান্ট এ, এই কনস্ট্যান্ট এর মানটা কত? দেখো এর মানটা হবে কি, তুমি একটু চিন্তা করো তো ভাইয়া, আমাদের পি, পি মানে কি চাপ, এটার একক কত? এটার একক হচ্ছে অ্যাটমসফিয়ার। তাহলে এবার তুমি বলো তো এই পুরা রাশিটার একক কত? এই হোল রাশিটার একক কত? এই পুরা রাশিটার একক কত? এই যে এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার যে লিখলাম, এই পুরা জিনিসটার একক কত? এই পুরা জিনিসটার এককও হবে কি অ্যাটমসফিয়ার। চাপের এককই তো হবে, তাই না? কারণ চাপের সাথে চাপই তো যোগ যায়, যোগ বিয়োগ সবসময় কি করতে হয়? একই জাতীয় রাশির সাথে করতে হয়। তাহলে এবার যদি আমি তোমাকে লিখতেই পারি না এখান থেকে, তুমি খেয়াল করো তো আমি এবার এখান থেকে কি লিখতে পারি? এবার আমি এখান থেকে লিখতেই পারি আমাদের যে এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার এর একক, এর একক হচ্ছে অ্যাটমসফিয়ার, তাই না? এই পুরা রাশিটার একক হচ্ছে অ্যাটমসফিয়ার। তাহলে সুতরাং আমি এখান থেকে বলতেই পারি আমাদের এ এর এককটা কত? এখান থেকে আমি বলতেই পারি আমাদের এ এর এককটা কত? বলো তো ভাই, এর এককটা কি হবে? উপরে থাকবে অ্যাটমসফিয়ার, এই অ্যাটমসফিয়ার। দেখো এখানে এন স্কোয়ার বাই ভি স্কোয়ার যেটাকে ভাগ করতে হবে, তাহলে ভাগ করলে এই দেখো এন স্কোয়ার চলে আসবে নিচে, ভি স্কোয়ার চলে যাবে উপরে, মানে এই অ্যাটমসফিয়ারকে এ এর একক কত হবে? এই অ্যাটমসফিয়ারকে আমাদের কি করতে হবে? এন স্কোয়ার বাই ভি স্কোয়ার দ্বারা ভাগ করতে হবে। তাহলে তুমি যদি এন স্কোয়ার দ্বারা ভি স্কোয়ার দ্বারা ভাগ করো, তাহলে আলটিমেটলি ভি স্কোয়ারটা উপরে চলে যাবে, তাহলে অ্যাটমসফিয়ার ইন্টু ভি স্কোয়ার ডিভাইডেড বাই কি এন স্কোয়ার। তাহলে এককটা কি হবে? এগুলো তো ভি আর এন তো হচ্ছে রাশি, একক না। তাহলে এককটা কি হবে? ভি এর একক কি? লিটার, তাহলে অ্যাটমসফিয়ার লিটার স্কোয়ার, আর এন স্কোয়ারের মানে কি বলো তো? মোল স্কোয়ার, মোল স্কোয়ার, তাই না? তাহলে অ্যাটমসফিয়ার লিটার স্কোয়ার ডিভাইডেড বাই মোল স্কোয়ার, ডিভাইডেড বাই মোল স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে আমাদের কি বলো তো? এ এর একক, এ এর একক। ঠিক আছে, এ এর একক। আচ্ছা, এখন এই এ জিনিসটা কার উপর ডিপেন্ড করে? এটা কার উপর ডিপেন্ড করে? এ মানে কি? এ মানে হচ্ছে আকর্ষণ বল, তাই না? এ মানে এ কোন রাশির মধ্যে ছিল? এ ছিল তোমার এটা এই এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার মানে কি? এটা মানে আন্তঃআণবিক আকর্ষণ বল। এটা মানে কি? এটা মানে আন্তঃআণবিক, এটা মানে আন্তঃআণবিক আকর্ষণ বল। যদি তোমাকে বলে আন্তঃআণবিক আকর্ষণ বলের একক কি, যে এখান থেকে দেখতে পাচ্ছ আন্তঃআণবিক, আণবিক আকর্ষণ বল, তাই না? আন্তঃআণবিক আকর্ষণ বল, এটাকে তো আন্তঃআণবিক আকর্ষণ বল বলি। আর এটা একক কি? অ্যাটমসফিয়ার, এই সূত্র অনুসারে। ওকে ফাইন। তাহলে এখন আমরা যে জানি আমাদের এই এ জিনিসটা, এই যে এ কার উপর ডিপেন্ড করে? এ জিনিসটা কার উপর ডিপেন্ড করে ভাইয়া? দেখো আমাদের এ ইজ প্রপোর্শনাল টু, মনে রাখবা, এ ইজ প্রপোর্শনাল টু এই ফোর্স অফ অ্যাট্রাকশন। এ ইজ প্রপোর্শনাল টু কি বলো তো? ফোর্স অফ অ্যাট্রাকশন। হ্যাঁ, যেমন একটু আগে আমরা কি দেখছি? বি ইজ প্রপোর্শনাল টু সাইজ, বি ইজ প্রপোর্শনাল টু কি? সাইজ। এখান থেকে আমরা আরেকটা জিনিসও লিখতে পারি, বি ইজ প্রপোর্শনাল টু সাইজ। এখান থেকে আরেকটা জিনিস লিখতে পারো, সাইজ যত বেশি হবে, সাইজ যত বেশি হবে বিচ্যুতি তত বেশি হবে, তাই না? মাত্রই দেখলাম সাইজ যত বেশি আদর্শ আচরণ থেকে বিচ্যুতিও তত বেশি, এটা আমরা মাত্র দেখছি, একটু আগে দেখে আসছি। ঠিক সিমিলারলি এ ইজ প্রপোর্শনাল টু ফোর্স অফ অ্যাট্রাকশন,
ফোর্স ফোর্স অফ অ্যাট্রাকশন, মানে আকর্ষণ বল যত বেশি হবে এ তত বেশি হবে। ফোর্স অফ অ্যাট্রাকশন ইজ প্রপোর্শনাল টু কি? বিচ্যুতি। ইজ প্রপোর্শনাল টু কি? বিচ্যুতি। কি বলছি? এর মান যত বেশি হবে বিচ্যুতির মান তত বেশি হবে। দেখো বি এর মান যত বেশি বিচ্যুতির মান তত বেশি, তাহলে এখানে এর মান যত বেশি হবে, এর মান যত বেশি এই মানটা তত বেশি হবে, আর এই মানটা বেশি হবে মানে কি? বিচ্যুতির মান বেশি, তাই না? তারপর দেখো এ ইজ প্রপোর্শনাল টু কি? ফোর্স অফ অ্যাট্রাকশন। ফোর্স অফ অ্যাট্রাকশন যত বেশি হবে বিচ্যুতিও তোমার তত বেশি হবে, আদর্শ আচরণ থেকে বিচ্যুতিও তত বেশি হবে। ওকে, সো এখন এখন কথা হচ্ছে এই ফোর্স অফ অ্যাট্রাকশন কার উপর ডিপেন্ড করে? আমাদের এই ফোর্স অফ অ্যাট্রাকশন কার উপরে ডিপেন্ড করে আমরা এটা একটু এখন দেখবো, যে ফোর্স অফ অ্যাট্রাকশন, ফোর্স অফ অ্যাট্রাকশন, এই ফোর্স অফ অ্যাট্রাকশন সবার আগে ডিপেন্ড করে পোলারিটির উপর। কার উপর বলো তো? পোলারিটি। এটা পোলারিটির সাথে সমানুপাতিক সম্পর্ক। ফোর্স অফ অ্যাট্রাকশন কার উপর ডিপেন্ড করে? পোলারিটির উপর ডিপেন্ড করে। এবং এই ফোর্স অফ অ্যাট্রাকশন আমাদের ভরের উপর ডিপেন্ড করে, মলিকুলার ওয়েটের উপর ডিপেন্ড করে। কি করে বলো তো? ওয়েট, ওয়েট, ভর এবং পোলারিটি এই দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে। ফোর্স অফ অ্যাট্রাকশন কার উপর ডিপেন্ড করে? ফোর্স অফ অ্যাট্রাকশন দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে। ফোর্স অফ অ্যাট্রাকশন কার উপর ডিপেন্ড করে? ফোর্স অফ অ্যাট্রাকশন আমাদের আমাদের পোলারিটি এবং ভর এই দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে। পোলারিটি এবং ভর এই দুটো জিনিসের উপর ডিপেন্ড করে। তাহলে এইখান থেকে আমি কি বলতেই পারি না, আমি কি এখান থেকে বলতেই পারি না যে পোলারিটি পোলারিটি যত বেশি হবে ফোর্স অফ অ্যাট্রাকশন মানে ভ্যান ডার ওয়ালস ফোর্স ভিডাব্লিউএফ তত বেশি হবে। ভিডাব্লিউএফ মানে কি? ফোর্স অফ অ্যাট্রাকশন। হ্যাঁ, বা আমরা বলতে পারি পোলারিটি যত বেশি হবে ফোর্স, তোমাদেরকে সংক্ষেপে লিখি, ফোর্স অফ অ্যাট্রাকশন মানে আকর্ষণ বল তত বেশি হবে। অ্যাট্রাকশন, ফোর্স অফ অ্যাট্রাকশন তত বেশি হবে। ফোর্স অফ অ্যাট্রাকশন যত বেশি হবে আমি বলতেই পারি আমাদের এর মান তত বেশি হবে। এর মান যত বেশি হবে আমি বলতেই পারি আমাদের বিচ্যুতি তত বেশি হবে। এর মান যত বেশি হবে আমাদের বিচ্যুতি তত বেশি হবে, তাই না? তাহলে ঠিক সিমিলারলি আমি এখান থেকে এটাও বলতে পারি যে আমাদের ওয়েট যত বেশি হবে, ওয়েট বেশি, ওয়েট যদি বেশি হয়, এই দেখো ফোর্স অফ অ্যাট্রাকশন পোলারিটির সমানুপাতিক, ফোর্স অফ অ্যাট্রাকশন ভরেরও সমানুপাতিক। তাহলে আমি বলতে পারি ওয়েট যত বেশি হবে ফোয়া তত বেশি হবে, ফোয়া তত বেশি হবে ফোর্স অফ অ্যাট্রাকশন, ফোর্স অফ অ্যাট্রাকশন তত বেশি হবে। এই ফোর্স অফ অ্যাট্রাকশন যত বেশি হবে আমার এর মান বেশি হবে, এর মান যত বেশি হবে আদর্শ আচরণ থেকে বিচ্যুতি তত বেশি হবে, আদর্শ আচরণ থেকে বিচ্যুতি তত বেশি হবে। তার মানে আমি আসলে এইখান থেকে দেখলাম যে আসলে এই বিচ্যুতি ডিপেন্ড করে পোলারিটি এবং ওয়েটের উপর। মানে আন্তঃআণবিক আকর্ষণ বল ডিপেন্ড করে দুইটা জিনিসের উপর, পোলারিটি এবং ওয়েট। যদি কেউ কারোর মধ্যে পোলারিটি থাকে তার আন্তঃআণবিক আকর্ষণ বল অনেক বেশি। সো সবার আগে তুমি দেখবা পোলারিটির উপর যে কোন যৌগটা পোলার কিনা। যদি যৌগটা পোলার হয় তাহলে ওই যৌগটার আন্তঃআণবিক আকর্ষণ বলের মান অনেক বেশি হবে। ঠিক আছে, যদি পোলার যৌগটা পোলার না হয় তাহলে তার মধ্যে ওয়েট, তখন আমরা দেখবো তার ওয়েট দেখবো। হ্যাঁ, তো কোনটা পোলার যৌগ কোনটা অপোলার যৌগ সেটা বোঝার জন্য তোমাদেরকে একটা ভিডিও আমি দিয়ে দিচ্ছি, ভিডিওটা দিয়ে দিচ্ছি, তোমরা হচ্ছে চেক দিবা ভিডিওটা। এটা আমার ইউটিউবেও আছে আগে করা একটা ভিডিও, তারপর আমি ভিডিওটা আবার তোমাদেরকে গ্রুপের মধ্যে দিয়ে দিব আর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সমস্যা নেই। ওকে, তো যেটা হচ্ছে যে ফোর্স অফ অ্যাট্রাকশন বা পোলারিটি, কে পোলার কে অপোলার, তোমরা হয়তো অনেকেই এটা জানো না, সো এটা জানার জন্য ভিডিও দিয়ে দিব, সমস্যা নেই। তো পোলারিটি যত বেশি হবে ফোর্স অফ অ্যাট্রাকশন তত বেশি হবে, ফোর্স অফ অ্যাট্রাকশন যত বেশি হবে এর মান তত বেশি হবে, এর মান যত বেশি হবে বিচ্যুতি তত বেশি হবে। তার মানে আলটিমেটলি ফার্স্টে পোলারিটি চেক করব, তারপরে ওয়েট চেক করব। যার ভর বেশি তার কি বেশি বলো তো? তার হচ্ছে আমাদের ফোর্স অফ অ্যাট্রাকশনের মান বেশি। ওকে, সো আমি তোমাকে বললাম এখন কম্পেয়ার এ ফর, কম্পেয়ার এ ফর, এবার তোমাকে আমি বললাম যে কম্পেয়ার এবার তোমরা উত্তর দিবা এ ফর কম্পেয়ার এ ফর, কার জন্য একে কম্পেয়ার করতে বলতেছি? কম্পেয়ার এ ফর। হ্যাঁ, এবার তোমাকে আমি দিলাম এইখানে এক নম্বরে দিলাম হচ্ছে অ্যামোনিয়া, অ্যামোনিয়া, আর দিলাম তোমাকে এখানে হচ্ছে কার্বন ডাই অক্সাইড, আর 2 নম্বরে তোমাকে দিলাম হচ্ছে আমি সাপোজ তোমাকে দিলাম হচ্ছে যে হিলিয়াম। ওকে, তারপরে ধরো সাপোজ তোমাকে দিলাম হচ্ছে আমি সাপোজ এরকম দিলাম হাইড্রোজেন, তারপর হচ্ছে তোমাকে দিলাম হচ্ছে নাইট্রোজেন, তারপরে তোমাকে দিলাম হচ্ছে হাইড্রোজেন, তারপরে দিলাম হচ্ছে মিথেন, তারপরে দিলাম হচ্ছে নাইট্রোজেন, তারপরে দিলাম হচ্ছে অক্সিজেন, তারপরে দিলাম হচ্ছে কার্বন ডাই অক্সাইড। ওকে,
সো এখন এইখান থেকে তুমি হচ্ছে কি করবা, তুমি হচ্ছে আমাদের এই জায়গা থেকে কম্পেয়ার এ ফর, মানে কোথায় আমাদের আমাদের পোলারিটি মানে এর মানটা বেশি হবে এটা আইডেন্টিফাই করবা, কোথায় আমাদের এর মান বেশি হবে এটা আইডেন্টিফাই করবা। ওকে, এটা তোমাদের কাজ। দেখি তোমরা পারো কিনা, দেখি তোমরা পারো কিনা। কার্বন ডাইঅক্সাইড, অ্যামোনিয়া না? আচ্ছা ওকে, আচ্ছা দেখো কম্পেয়ার এ ফর, হ্যাঁ এর মান কোথায় বেশি? সিম্পল ভাইয়া, অ্যামোনিয়াতে এর মান বেশি। কেন অ্যামোনিয়াতে এর মান বেশি? কারণ অ্যামোনিয়া একটা পোলার কম্পাউন্ড, অ্যামোনিয়া হচ্ছে আমাদের একটা পোলার কম্পাউন্ড, দিস ওয়ান পোলার, পোলার পোলার কম্পাউন্ড, অ্যামোনিয়া ইজ এ পোলার কম্পাউন্ড, আর কার্বন ডাইঅক্সাইড ইজ আ নন পোলার কম্পাউন্ড, নন পোলার কম্পাউন্ড। তাহলে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে আমাদের পোলার, অ্যামোনিয়া হচ্ছে পোলার কম্পাউন্ড, আর কার্বন ডাইঅক্সাইড হচ্ছে তোমার নন পোলার কম্পাউন্ড। সো দ্যাটস ওয়াই অ্যামোনিয়া আমাদের এর মান অ্যামোনিয়াতে বেশি হবে, এর মান অ্যামোনিয়াতে বেশি, ঠিক আছে, পোলারিটি বেশি। ওকে ফাইন, এরপরে আসো হাইড্রোজেন, মিথেন, নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড। এখানে কোথায় আমাদের এর মান বেশি হবে ভাইয়া? এর মান কোথায় বেশি হবে? ভর যত বেশি এর মান তত বেশি। দেখো এগুলো সবগুলোই নন পোলার, এখানে অল প্রত্যেকই অল আর নন পোলার, নন পোলার। ওকে, সবগুলাই নন পোলার, যেহেতু প্রত্যেকেই নন পোলার, এই পোলারিটি নন পোলারিটি, পোলার কোনটা পোলার কোনটা অপোলার এটা বোঝার জন্য আমি তোমাদেরকে ভিডিওটা প্লেস করতেছি, সমস্যা নাই। ওকে, সো এখানে সবগুলোই হচ্ছে অপোলার যৌগ, যেহেতু অপোলার, অপোলার হইলে তুমি তখন ওয়েট দেখবা, ভর দেখবা। অপোলার হইলে কি দেখবা? ভর দেখবা। তাহলে ভর হইলে আমাদের কোনটা সবচেয়ে বেশি? কার্বন ডাইঅক্সাইড 44, এটা 32, এটা 28, এটা 16, তারপর হচ্ছে হাইড্রোজেন, তারপর হচ্ছে হাইড্রোজেন। তাহলে দেখছো, আশা করি তোমরা বুঝতে পারছো যে আমরা কিভাবে তোমার হচ্ছে এ কে কম্পেয়ার করব। ওকে, তাহলে প্রথমত আমরা পোলারিটি দেখব, পোলার কিনা। প্রথমত আমরা পোলারিটি দেখব যে পোলার কিনা, যদি পোলার না হয় তখন তুমি ভর দিয়ে কাউন্ট করবা। তাহলে আগে ফার্স্টে পোলারিটি চেক করব, তারপরে আমরা ভর নিয়ে কাজ করব। ওকে, তাহলে পোলারিটি হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি, এটা হচ্ছে আমাদের ফার্স্ট প্রায়োরিটি, ফার্স্ট প্রায়োরিটি, এটা হচ্ছে আমাদের সেকেন্ড প্রায়োরিটি, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সেকেন্ড প্রায়োরিটি। ওকে, আশা করি এইটুকু আমরা বুঝতে পারছি। তাহলে এ আর বি বুঝলাম। তো এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের বিচ্যুতির নির্ভরশীলতা, এই বিচ্যুতি আমাদের কার কার উপর ডিপেন্ড করে। এবার তোমরা আমাকে এখন বলবো এখান থেকে যে আমাদের আসলে বিচ্যুতি কার কার উপর নির্ভর করে। ওকে, বলো বিচ্যুতি কার কার উপর ডিপেন্ড করে? বলো বিচ্যুতি কার কার উপর ডিপেন্ড করে? তোমাদের কাছে মাত্রই বলছি বিচ্যুতি কার কার উপর ডিপেন্ড করে। এই বিচ্যুতি কার কার উপর ডিপেন্ড করে কমেন্ট করে জানাও যে বিচ্যুতি কার কার উপর ডিপেন্ড করে। ভাই বিচ্যুতি নির্ভরশীলতা, বিচ্যুতি কার কার উপর ডিপেন্ড করে? দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে। কার উপর? এ এন্ড বি এর উপর, এ এন্ড বি এর উপর। বিচ্যুতি নির্ভরশীলতা কার উপর? এ এন্ড বি এর উপর, না শুধুমাত্র এর উপর, না শুধুমাত্র বি এর উপর। বিচ্যুতি দুইটার উপরই ডিপেন্ড করে, দেখো মাত্রই পড়ে আসছো যে এর মান যত বেশি হবে বিচ্যুতি তত বেশি হবে। আবার একটু আগের স্লাইডে পড়ে আসছো বি এর মান যত বেশি হবে বিচ্যুতি তত বেশি হবে, একটু আগে পড়ে আসছো তোমরা, তাই না? একটু আগে পড়ে আসছো। তার মানে কি বুঝলাম? তার মানে আসলে আমাদের বিচ্যুতি, একটা বাস্তব গ্যাস আদর্শ আচরণ থেকে তার বিচ্যুতি বিচ্যুতি তুমি যদি আদর্শ আচরণ থেকে বিচ্যুতি কত হবে সেটা দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে, এর উপরও ডিপেন্ড করে, বি এর উপরও ডিপেন্ড করে, এর মান যত বেশি হবে বিচ্যুতি তত বেশি হবে, বি এর মান যত বেশি হবে বিচ্যুতি তত বেশি হবে, এর মান যত বেশি হবে বিচ্যুতি তত বেশি হবে, বি এর মান যত বেশি হবে বিচ্যুতি কি হবে? তত বেশি হবে।
ঠিক আছে, তাহলে এইখান থেকে আমরা বলতে পারি, এইখান থেকে আমরা এটা বলতেই পারি যে আমাদের এ এবং বি, খেয়াল করো এখান থেকে আমরা কি বলবো, আমাদের এ এবং বি এর উপর, এ এবং বি, হ্যাঁ, ইজ প্রপোর্শনাল টু বিচ্যুতি, এর মান যত বেশি বিচ্যুতি তত বেশি, মাত্রই পড়ে আসছি বিচ্যুতি দুইটার সাথে কমন, বি এর সাথেও বিচ্যুতির সমানুপাতিক সম্পর্ক, এর সাথেও বিচ্যুতির সমানুপাতিক সম্পর্ক, হ্যাঁ। আচ্ছা, এবার একটু খেয়াল করো, এই বিচ্যুতি যত বেশি হবে সন্ধি তাপমাত্রা তত বেশি হবে, সন্ধি তাপমাত্রা, তাপমাত্রা, সন্ধি তাপমাত্রা ও বয়েল তাপমাত্রা তত বেশি হবে, সন্ধি তাপমাত্রা তত বেশি হবে। এই সন্ধি তাপমাত্রা যত বেশি হবে, বিচ্যুতি কি বলছি কার উপর ডিপেন্ড করে বলো তো, বিচ্যুতি সন্ধি তাপমাত্রার উপর ডিপেন্ড করে, সরি এ আর এবং বি এর উপর ডিপেন্ড করে। এই এ আর বি যত বেশি হবে বিচ্যুতির মান তত বেশি হবে। আর মনে রাখবে, বিচ্যুতি যত বেশি হবে সন্ধি তাপমাত্রা তত বেশি হবে, সন্ধি তাপমাত্রা যত বেশি হবে গ্যাস তরলীকরণ তত সহজ হবে, গ্যাস তরলীকরণ, তরলীকরণের সাথে সমানুপাতিক সম্পর্ক, মানে ওই গ্যাসকে তত সহজে তরলকরণ যাবে, ঠিক আছে, হ্যাঁ, গ্যাস তরলীকরণ, তরলীকরণের সহজলভ্যতা, বা কি বলা যায় এটা, গ্যাস তরলীকরণ সহজ হবে, সহজ হবে। ওকে, তাহলে আমরা কি দেখলাম, আমরা কি দেখলাম যে এ এবং বি এর মান যত বেশি হবে বিচ্যুতি তত বেশি হবে, বিচ্যুতি যত বেশি হবে তার সন্ধি তাপমাত্রা তত বেশি হবে, সন্ধি তাপমাত্রা যত বেশি হবে গ্যাসটাকে তত সহজে তরল করা যাবে, তত সহজে তরল করা যাবে। যদি বলে কোন গ্যাসকে সহজে তরল করা যাবে, বা যেই গ্যাসের বিচ্যুতি বেশি হবে, বিচ্যুতি কার কার উপর ডিপেন্ড করে, এ এবং বি এর উপর, যেই গ্যাসের বিচ্যুতি বেশি হবে সেই গ্যাসকে তুমি তত তাড়াতাড়ি তরল করতে পারবা। কেন সেই গ্যাসকে তত তাড়াতাড়ি তরল করতে পারবা, কারণ তার সন্ধি তাপমাত্রা বেশি হবে। বা সন্ধি তাপমাত্রা জিনিসটা কি তোমাদের আগের ক্লাসে পড়াইছি, যে একটা নির্দিষ্ট, প্রতিটা গ্যাসের জন্য একটা নির্দিষ্ট তাপমাত্রা আছে, প্রত্যেকটা গ্যাসের জন্য একটা নির্দিষ্ট তাপমাত্রা আছে, ওই তাপমাত্রার উপরে রাইখা কোনো একটা গ্যাসকে যতই চাপ দাও তরল হবে না, কিন্তু ওই তাপমাত্রার নিচে আইসা কোনো একটা গ্যাসকে যদি চাপ দাও সেটা খুব সহজেই তরল হয়ে যাবে, সেটা খুব সহজেই কি হয়ে যাবে, তরল হয়ে যাবে। তাহলে যেই তাপমাত্রার উপরে কোনো একটা গ্যাসকে পর্যাপ্ত পরিমাণ তাপ প্রয়োগ করেও তরল পরিণত করা যায় না সেটাকে বলা হয় সন্ধি তাপমাত্রা। যেমন কার্বন ডাইঅক্সাইডের জন্য বলছিলাম 31.1 ডিগ্রি সেলসিয়াস, তো তুমি যদি 32 ডিগ্রিতে রাইখাও কার্বন ডাইঅক্সাইডের চাপ দাও এই জীবনও তরল হবে না, কিন্তু তারা যদি তুমি 30 ডিগ্রিতে আইনা চাপ দাও তাহলে এটা তরল হয়ে যাবে। এই যে যেই তাপমাত্রার উপরে কোনো একটা গ্যাসকে পর্যাপ্ত পরিমাণ চাপ প্রয়োগ করেও তরলে পরিণত করা যায় না, সেই তাপমাত্রাটাকে আমরা বলি আমাদের সন্ধি তাপমাত্রা, হ্যাঁ। এবং এই সন্ধি তাপমাত্রার মান যত বেশি হবে গ্যাসটাকে তরল করা তত সহজ হবে, হ্যাঁ। এবং আরেকটা জিনিস মনে রাখতে পারো, সন্ধি তাপমাত্রা যত বেশি, সন্ধি তাপমাত্রা যত বেশি হবে, সন্ধি তাপমাত্রা যত বেশি হবে, একটা গ্যাসের সন্ধি তাপমাত্রার মান যত বেশি হবে বয়েল তাপমাত্রা তত বেশি হবে। তো বয়েল তাপমাত্রা যত বেশি হবে তাকে তরল করা তত সহজ হবে। তো বয়েল তাপমাত্রা তোমাদের এখানে আনার দরকার নেই, তুমি সন্ধি তাপমাত্রা দিয়ে ব্যাখ্যা করে দিবা, সন্ধি তাপমাত্রা যত বেশি হবে গ্যাসটাকে তরল করা তত সহজ হবে, ঠিক আছে। যারা গত ক্লাস করছো তারা জানো সন্ধি তাপমাত্রা জিনিসটা কি। ওকে ফাইন, এবার আসো। তো এখন কথা হচ্ছে যে সন্ধি তাপমাত্রা জিনিসটা কি, এটা কিন্তু আমি গত ক্লাসে ভালো করে পড়াইছি তোমাদেরকে। সন্ধি তাপমাত্রা মানে কি, প্রতিটা গ্যাসের জন্য, এবং কেন ওই যে গ্রাফটা উপরের দিকে উঠা যায়, নিচের দিকে নেমে উপরের দিকে উঠে, এগুলোর ব্যাখ্যা সব গত ক্লাসে দেখাইছি। ওকে ফাইন, তাহলে এখন একটু তুমি চিন্তা করো, তোমাকে যদি এখন আমি বলি এরকম ভাবে, সাপোজ এইখানে আমি তোমাকে দিলাম, ওকে আসো, এবার তোমাকে আমি এখানে দিলাম হচ্ছে আমাদের, আমি সাপোজ তোমাকে এখানে বললাম তুমি জাস্ট আমাকে বলো যে ভাইয়া হাইড্রোজেন এবং হিলিয়াম এই দুইটার মধ্যে কার বিচ্যুতি বেশি হবে, বলো হাইড্রোজেন এবং হিলিয়ামের মধ্যে কার বিচ্যুতি বেশি হবে, জাস্ট এইখান থেকে আগাও, হাইড্রোজেন এবং হিলিয়ামের মধ্যে কার বিচ্যুতি বেশি বলো তো দেখি, এই দুইটার মধ্যে কার বিচ্যুতি বেশি। দেখো প্রথম কথা হচ্ছে বিচ্যুতি দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে, ভর এবং কি, ভর এবং সাইজ দুইটার উপরেই ডিপেন্ড করে, ভর এবং সাইজ দুইটার উপরেই ডিপেন্ড করে, ঠিক আছে, ভর এবং সাইজ দুটোর উপরে ডিপেন্ড করে। তাহলে দেখো আমার হিলিয়ামের ভর হাইড্রোজেনের থেকে বেশি, এটা ট্রু, বাট সাইজ হাইড্রোজেনের বেশি। এবং সাইজটা কি কাছাকাছি লেভেলের সাইজ নাকি অনেক বড় সাইজ, তুমি দেখো হিলিয়ামের ভর বেশি কিন্তু হাইড্রোজেনের সাইজ অনেক বড়। অনেক বড় কেন বলতেছি, কারণ দেখো অনেক বড় হওয়ার কারণ হচ্ছে, দেখো প্রথম কথা হচ্ছে, দেখো হিলিয়াম এবং হাইড্রোজেন এবং হিলিয়াম একই গ্রুপে আছে, হাইড্রোজেন এবং হিলিয়াম একই পর্যায়ে আছে,
হাইড্রোজেন এবং হিলিয়াম একই পর্যায়ে আছে। যদি একই পর্যায়ে থাকে, তুমি যে সিঙ্গেল একটা হাইড্রোজেন পরমাণুর কথা চিন্তা করো, একটা হাইড্রোজেন পরমাণুর কথা চিন্তা করো, একটা হাইড্রোজেন পরমাণু থেকে হিলিয়াম কিন্তু আকারে ছোট, একটা সিঙ্গেল হাইড্রোজেন থেকে হিলিয়াম আকারে ছোট। যখন হাইড্রোজেন বলতেছ তখন কিন্তু এখানে দুইটা হাইড্রোজেন, সো এটার আকার কিন্তু হিলিয়ামের দ্বিগুণেরও বেশি, আকার কিন্তু হিলিয়ামের দ্বিগুণেরও বেশি। তাহলে এটার আকার হিলিয়ামের থেকে অনেক বড়। সো এটার আকারটা ডাবলেরও বেশি হওয়ার কারণে, ডাবলেরও বেশি হওয়ার কারণে এ কিন্তু এর বি এর মান অনেক বেশি হবে। বি এর মান অনেক বেশি মানে কি, এটা বেশি আয়তন দখল করবে, তার মানে ভি মাইনাস এনবি থেকে এনবির মানটা অনেক বড় হবে। সো আলটিমেটলি আদর্শ আচরণ থেকে বিচ্যুতি বেশি হবে। সো দ্যাটস ওয়াই হিলিয়াম থেকে হাইড্রোজেনের বিচ্যুতি বেশি হয়। হিলিয়াম থেকে হাইড্রোজেনের বিচ্যুতি বেশি হয়। কেন হিলিয়াম থেকে হাইড্রোজেনের বিচ্যুতি বেশি? কেন হিলিয়াম থেকে হাইড্রোজেনের বিচ্যুতি বেশি? কারণ হিলিয়ামের তুলনায় এর সাইজ অনেক বড়। আমি আর এগুলো ব্যাখ্যা লিখলাম না, আমি ব্যাখ্যাটা মুখে মুখে বলে যাচ্ছি, তোমরা এইখান থেকে একটু সুন্দর মতো লিখবে। এটা হচ্ছে বিচ্যুতির ক্রম। এখানে আমরা লেখা রাখি, এটা হচ্ছে বিচ্যুতির ক্রম, বিচ্যুতির 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 ক্রম, বিচ্যুতির ক্রম, ঠিক আছে, বিচ্যুতির ক্রম। তাহলে হিলিয়ামের হাইড্রোজেনের বিচ্যুতি হিলিয়ামের থেকে বেশি। কেন বেশি? এই জায়গাটাতে কেন বেশি হয়েছে এখানে তোমরা একটু কারণটা লিখে রাখতে পারো। কারণ 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 হাইড্রোজেনের হাইড্রোজেনের সাইজ অনেক বেশি, অনেক বেশি। কারণ হাইড্রোজেনের সাইজ অনেক বড়। কার থেকে? হিলিয়ামের তুলনায় অনেক বড়। হাইড্রোজেনের সাইজ সাইজ হিলিয়ামের হিলিয়ামের থেকে হিলিয়ামের থেকে কারণ হাইড্রোজেনের সাইজ হিলিয়ামের থেকে অনেক বড়, অনেক বড়, অনেক বড়। আরে হাইড্রোজেনের সাইজ হিলিয়ামের থেকে অনেক বেশি বা বড়, অনেক বেশি বা বড়। সো দ্যাটস ওয়াই হাইড্রোজেনটা হচ্ছে তোমার হিলিয়ামের থেকে বেশি, বিচ্যুতি বেশি। এখন দেখো হাইড্রোজেনের থেকে এবার যদি তোমাকে বলা হয় যে হাইড্রোজেন আর তোমাকে বললাম এবার নাইট্রোজেন, কোনটা বেশি? ভাই হাইড্রোজেন আর নাইট্রোজেন কোনটা বেশি? দেখো ভরও নাইট্রোজেনের বেশি, সাইজও নাইট্রোজেনের বড়, ঠিক আছে। এবার দেখো নাইট্রোজেন আর অক্সিজেনের মধ্যে কার বেশি? বা অক্সিজেনের। কারণ অক্সিজেনের ভর নাইট্রোজেনের থেকে বেশি, ভর বেশি, ঠিক আছে। সাইজ প্রায় কাছাকাছি সমান, হ্যাঁ, সাইজ প্রায় কাছাকাছি সমান, ভরটা বেশি, ওকে, ভর বেশি। সো ভর বেশি হওয়ার কারণে এটা বেশি হবে। আচ্ছা, এবার তুমি চিন্তা করো যে অক্সিজেনও গেল, ঠিক আছে। এখন তোমাকে আমি যদি বলি, যে অক্সিজেন আর হচ্ছে তোমার মিথেনের মধ্যে কারটা বেশি? বলো তো দেখি, অক্সিজেন আর মিথেনের মধ্যে কারটা বেশি? এটা একটু তোমরা কম্পেয়ার করো, অক্সিজেন এবং মিথেনের মধ্যে কারটা বেশি? অক্সিজেন এবং মিথেনের মধ্যে কারটা বেশি বলো তো দেখি ভাইয়া? মিথেন। অক্সিজেন এবং মিথেনের মধ্যে কারটা বেশি? এই দুটোর মধ্যে কারটা বেশি? তো প্রথমত একটু চিন্তা করো যে ভাই ভর কার বেশি? অবশ্যই ভর হচ্ছে অক্সিজেনের বেশি। দেখো প্রথমে হাইড্রোজেন, হিলিয়ামের থেকে হাইড্রোজেন বড়, সেখানে কারণ সাইজটা বড়। তারপরে বাকিগুলো, নাইট্রোজেনের ভর বেশি, সাইজও বেশি হাইড্রোজেনের থেকে, তাহলে এটা একটা বেশি হবে বিচ্যুতি। এরপরে অক্সিজেন আর নাইট্রোজেনের মধ্যে দেখতে পাচ্ছি যে এদের সাইজ প্রায় কাছাকাছি, অক্সিজেনের ভরটা বড়। এখন অক্সিজেন আর মিথেনের মধ্যে তুমি চিন্তা করো তো, অক্সিজেন আর মিথেনের মধ্যে কি হবে বলো? কার ভর বেশি? অক্সিজেনের ভর বেশি, তাহলে অক্সিজেনের জন্য এর মান বেশি। কিন্তু বিচ্যুতি তো শুধুমাত্র এর উপর ডিপেন্ড করে না, বিচ্যুতি একই সাথে বি এর উপরও ডিপেন্ড করে। তো এই মিথেনের সাইজ কিন্তু অক্সিজেনের থেকে অনেক বড়। সো এই জায়গাতেও যে তোমার ব্যতিক্রমটা হইল, মানে ভর কিন্তু অক্সিজেনের বেশি, বাট বিচ্যুতি মিথেনের বেশি। কারণটা কি? আবারও কারণটা হচ্ছে মিথেনের সাইজ অক্সিজেনের থেকে বড়, অক্সিজেনের থেকে অনেক বড়। সো দেখো, খেয়াল করো, ভর কিন্তু অক্সিজেনের বেশি, বাট ভর দিয়েও কিন্তু সে মিথেনের বিট করতে পারে নাই। এখন তোমরা বলতে পারো যে মিথেনের সাইজ কেমন অক্সিজেনের থেকে বড় হইলো? কারণ দেখো এখানে 5টা পরমাণু আছে, একটা কেন্দ্রে একটা কার্বন আছে, এর সাথে তুমি চিন্তা করো এই দিক দিয়ে একটা হাইড্রোজেন, এই দিক দিয়ে হাইড্রোজেন, এই দিক দিয়ে হাইড্রোজেন, এই দিক দিয়ে হাইড্রোজেন, চারদিকে। সো মিথেনের চারপাশে হাইড্রোজেন, মিথেন কিন্তু ওভারঅল সাইজ, ভলিউম বেশি, আয়তন বেশি দখল করে। সো মিথেনের সাইজটা বড় হওয়ার কারণে এ কিন্তু ভলিউম বেশি দখল করে। কেন মিথেনেরটা বেশি? আশা করি তোমরা বুঝতে পারছো।
ঠিক আছে। এখন দেখো মিথেন আর কার্বন ডাইঅক্সাইড, এবার যদি তোমাকে বলি কার্বন ডাইঅক্সাইড, দেখো কার্বন ডাইঅক্সাইডের ভর বেশি এবং সাইজও প্রায় কাছাকাছি। এরপরে কার্বন ডাইঅক্সাইড, কারণ এর ভর আরও বেশি, মিথেনের থেকেও ওটার ভর বেশি, হ্যাঁ, ভরও বেশি প্লাস সাইজও প্রায় কাছাকাছি। ওকে, আচ্ছা এবার দেখো কার্বন ডাইঅক্সাইড আর মিথেনের মধ্যে অ্যামোনিয়ার মধ্যে কার বেশি? ভাই অ্যামোনিয়ার বেশি। এখন তোমরা বলতে পারো ভাই অ্যামোনিয়ার তো ভর কম, কিন্তু তারপরও বেশি কেন? তারপরে অ্যামোনিয়ার বিচ্যুতি সবচেয়ে বেশি, কারণ এটা তো ভর কম। কিন্তু দেখো এটা কিন্তু সাইজে প্রায়, দেখো সাইজে প্রায় কাছাকাছি হবে, মানে সাইজ দেখো এটাতে কিন্তু 3টা হাইড্রোজেন আছে 3 দিকে, মানে এটা কিন্তু 4টা পরমাণু দিয়ে গঠিত, এটা হচ্ছে 3টা পরমাণু দ্বারা গঠিত, এটা কিন্তু 5টা পরমাণু দ্বারা গঠিত। বাট এটার থেকে এটা কেন বেশি হয়েছে? বিকজ এটার ভরটা বেশি এবং এটাও বেশ বড় কম্পাউন্ড, বেশ বড় কম্পাউন্ড। অক্সিজেন যেমন কি শুধু ও ও এরকম, কার্বন ডাইঅক্সাইড কি এই দেখো এরকম এরকম, তাই না? তো কার্বন ডাইঅক্সাইডের সাইজটাও মোটামুটি বিশাল আছে এবং কার্বন ডাইঅক্সাইডের ভরও আছে। সো সাইজ প্রায় কাছাকাছি, বাট এটার ভরটা বেশি। সো এই কিন্তু মিথেনকে বিট করতে পারছে। কার্বন ডাইঅক্সাইড আর অ্যামোনিয়ার মধ্যে দেখো অ্যামোনিয়া কিন্তু মিথেনরও বিট করছে, অ্যামোনিয়া কার্বন ডাইঅক্সাইডেরও বিট করছে, কিন্তু অ্যামোনিয়া কেন এত উপরে আসছে? অ্যামোনিয়ার ভর তো মাত্র 17। কারণটা কি? কারণটা হচ্ছে পোলারিটি, কারণ হচ্ছে অ্যামোনিয়া পোলারিটি, অ্যামোনিয়া পোলার যৌগ। সো যেই যৌগটা পোলার হবে, পোলারিটি থাকলে যদি কারোর মধ্যে পোলারিটি থাকে তাহলে তার বিচ্যুতি সবচেয়ে বেশি। পোলারিটি থাকলেই বিচ্যুতি বেশি। কেন পোলারিটি থাকলে বিচ্যুতি বেশি? পোলারিটি থাকলে বিচ্যুতি বেশি অনলি বিকজ যে ভাইয়া এর আন্তঃআণবিক আকর্ষণ বল, আন্তঃআণবিক আকর্ষণ বল অনেক বেশি হয়ে যায়। সো পোলারিটি, এই পোলারিটির কারণে এর মান অনেক অনেক বেশি হয়ে যায়, এর মান অনেক অনেক বেশি হয়ে যায়। ঠিক আছে, তো তখন সে সাইজ মাইজ কাউরে গুনে না, সাইজ এবং ওয়েট দুইটাকে সে বিট করতে পারে। সো অ্যামোনিয়ার বিচ্যুতি কার্বন ডাইঅক্সাইডের থেকেও বেশি। ঠিক আছে, আচ্ছা এবার দেখো এরপরে আরও 2টা আছে। এই 2টা থেকে তোমাদের পরীক্ষা সাধারণত প্রশ্ন আসবে না, তোমাদের সাধারণত এগুলা থেকেই পরীক্ষার প্রশ্ন আসে। তারপরটা হচ্ছে আমাদের অ্যামোনিয়ার থেকে ক্লোরিনের বেশি, কারণ প্রথমত ক্লোরিনের আকার, ক্লোরিন একটা আমাদের 3য় পর্যায়ের মৌল এবং 2টা ক্লোরিন আছে, সো এটার আকার অনেক বড়, এবং ভরও বেশি। এবং ক্লোরিনের থেকে আবার আমাদের সালফার ডাইঅক্সাইডেরটা বেশি, এটারও আকার অনেক বড় এবং ভর বেশি, এবং এটা পোলার কম্পাউন্ড, এটা একটা পোলার কম্পাউন্ড, পোলার। সো দেখো তো, এখন যদি তোমাকে বলা হয় ক্লোরিনেরটা কেন বেশি, ভাই ক্লোরিন প্রথমত আকারে অনেক বড়, ভরও অনেক বেশি। তো এ আবার 2টা জিনিসের উপর ডিপেন্ড করে, এ হচ্ছে পোলারিটির উপর ডিপেন্ড করে, ভরের উপরও ডিপেন্ড করে। দেখো এই যে দেখো বিচ্যুতি জিনিসটা এর উপরও ডিপেন্ড করে, বি এর উপরও ডিপেন্ড করে। বি মানে হচ্ছে সাইজ, এ মানে হচ্ছে পোলারিটি আর ওয়েট। তো আগে পোলারিটি পরে ওয়েট, ঠিক আছে। তো দেখো অ্যামোনিয়া পোলার যৌগ, ঠিক আছে, বাট অ্যামোনিয়ার ভর হচ্ছে মাত্র 17, আর ক্লোরিন হচ্ছে অপোলার, বাট ক্লোরিনের ভর হচ্ছে 71। তাহলে দেখো ক্লোরিনের ভর কিন্তু 71, ঠিক আছে, বুঝো। তো অ্যামোনিয়া কিন্তু পোলার, তাহলে পোলার হলে কিন্তু ক্লোরিনে বিট করার কথা, কিন্তু ক্লোরিনের ভরটা বেশি, আবার ক্লোরিনের সাইজটাও অনেক বড়। কেন ক্লোরিনের সাইজ বড় ভাই? এটা তো দ্বিপরমাণু, হ্যাঁ দ্বিপরমাণু, বাট ক্লোরিনের সাইজ বড় কেন? কারণ ক্লোরিন 3য় পর্যায়ের মৌল, 3য় পর্যায়ের 2টা ক্লোরিন একসাথে, সো সাইজটা বিশাল। ঠিক আছে, এই ক্লোরিনের থেকে সালফার ডাইঅক্সাইড বেশি, এটা পোলার অ্যান্ড সাইজ বড়। পোলারও একে তো হচ্ছে পোলার অ্যান্ড সাইজ দুইটাই বেশি। সো সালফার ডাইঅক্সাইডের বিচ্যুতি সব থেকে বেশি। সো এইটা হচ্ছে আমাদের বিচ্যুতির ক্রম। এটা হচ্ছে আমাদের কিসের ক্রম বলো তো ভাইয়ারা? এটা হচ্ছে আমাদের বিচ্যুতির ক্রম। ওকে, এটা হচ্ছে কার ক্রম? এই যে মাত্র যেটা দেখলাম আমরা, এটা হচ্ছে আমাদের বিচ্যুতির ক্রম। বিচ্যুতি ও সন্ধি তাপমাত্রার ক্রম, সন্ধি তাপমাত্রার ক্রম, এটাকে আমরা বলবো আমাদের বিচ্যুতি ও সন্ধি তাপমাত্রার ক্রম। ঠিক আছে, কেন? কারণ বিচ্যুতি যত বেশি, সন্ধি তাপমাত্রা তত বেশি। তোমরা জানো বিচ্যুতির ক্রম যা, সন্ধি তাপমাত্রার ক্রম তা। তো এটাকেই বলা হয় বিচ্যুতি ও সন্ধি তাপমাত্রা। সন্ধি তাপমাত্রা মানে কি বলতো ভাইয়ারা? সন্ধি তাপমাত্রা মানে হচ্ছে আমাদের টিসি, হ্যাঁ, সংকট তাপমাত্রাকে টিসি দ্বারা প্রকাশ করে, সন্ধি তাপমাত্রা এর ক্রম। অথবা আমরা বলতে পারি বিচ্যুতি, সন্ধি তাপমাত্রা ও তরলীকরণের ক্রম। আরেকটা অ্যাড করি, বিচ্যুতি, সন্ধি তাপমাত্রা ও তরলীকরণের ক্রম। তাহলে এটাকে আমরা বলবো আমাদের বিচ্যুতি, সন্ধি তাপমাত্রা ও তরলীকরণের ক্রম। ঠিক আছে,
বিচ্যুতি, সন্ধি তাপমাত্রা, তরলীকরণের ক্রম। তাহলে তোমাকে যদি বলে এখানে কোনটার বিচ্যুতি বেশি, যেই সিকোয়েন্স বলবা, কোনটা সন্ধি তাপমাত্রা বেশি এই সিকোয়েন্সে বলবা, কোনটাকে তরলীকরণ সহজ এই সিকোয়েন্সে বলবা, যেটাকে তরলীকরণ সহজ। ঠিক আছে? তো তরলীকরণের জন্য বলবা, তরলীকরণ বুঝে বলে কোনটা তরলীকরণ, সাপোজ বললো মিথেন আর অ্যামোনিয়া আর কার্বন ডাইঅক্সাইডের মধ্যে কাকে তরল করা সহজ, বা অ্যামোনিয়াকে তরল করা সহজ কেন, বলবা যে ভাই এটা সন্ধি তাপমাত্রা বেশি। এটা আসলেই তো সন্ধি তাপমাত্রা বেশি। এরপরে যদি বলে যে কেন সন্ধি তাপমাত্রা বেশি, বলবা এটার পোলারিটি বেশি। তো এটা পোলারিটি বেশি হওয়ার কারণে আণবিক আকর্ষণ বলের মান বেশি, তাই এটাকে বেশি তরল করা যাবে। যদি বলে মিথেন এবং কার্বন ডাইঅক্সাইডের মধ্যে কোনটাকে তরল করা সহজ, ভাই কার্বন ডাইঅক্সাইডের তরল করা সহজ কেন, বলবা যে এটার ভাই সন্ধি তাপমাত্রা বেশি। কেন এটা সন্ধি তাপমাত্রা বেশি, তখন ব্যাখ্যা করবো ভাই এটার ভর বেশি। সিম্পল, তুমি জাস্ট যত সিম্পলে বলা যায়। আচ্ছা এখন তোমার বললো অক্সিজেন আর মিথেনের মধ্যে কাকে তরল করা সহজ, তুমি বলবা যে ভাইয়া অক্সিজেন এবং মিথেনের মধ্যে মিথেনকে তরল করা সহজ কেন, কারণ মিথেনের সন্ধি তাপমাত্রা বেশি হবে। কেন সন্ধি তাপমাত্রা বেশি হবে, কারণ ভাইয়া মিথেনের সাইজটা অনেক বড়। ঠিক আছে, শেষ, এই তো হয়ে গেল। ঠিক আছে, তো ফার্স্টে জিনিসটা হচ্ছে তুমি সাইজ এবং হচ্ছে ভর দিয়ে ব্যাখ্যা করবা। যাদেরকে ভর দিয়ে ফার্স্টে পোলারিটি দিয়ে ব্যাখ্যা করা ট্রাই করবা, পোলারিটি দিয়ে না হলে ভর দিয়ে ব্যাখ্যা করা ট্রাই করবা, ভর দিয়ে না হলে সাইজ দিয়ে ব্যাখ্যা করবা। ঠিক আছে, সো একদম সহজ ভাষায় তোমাকে বলবে এদের মধ্যে কোনটিকে তরল করা সহজ। ওকে, তো এইখান থেকে একটু খেয়াল করো, তোমার হচ্ছে যে আমাদের এই সন্ধি তাপমাত্রা, এইগুলোর সন্ধি তাপমাত্রা যদি তুমি দেখো, এই যে আমাদের হিলিয়ামের সন্ধি তাপমাত্রা হচ্ছে -268 ডিগ্রি সেলসিয়াস। যদি বলা হাইড্রোজেনের সন্ধি তাপমাত্রা কত, -240, মোস্ট প্রবাবলি -240 ডিগ্রি সেলসিয়াস। আমার এক্স্যাক্টলি মনে নাই মানগুলো, হ্যাঁ এগুলো সব সন্ধি তাপমাত্রা লিখতেছি। এই দেখো সন্ধি তাপমাত্রা, এবং দেখবা যে এই যে হিলিয়ামের হচ্ছে -268 ডিগ্রি, ওকে, হাইড্রোজেনের হচ্ছে -240 ডিগ্রি, -240 ডিগ্রি সেলসিয়াস হাইড্রোজেনের জন্য। ঠিক আছে, আচ্ছা হাইড্রোজেনের কত, -240 ডিগ্রি সেলসিয়াস। ওকে, তারপরে দেখো নাইট্রোজেনের জন্য ছিল কত, 145 না জানি 147, -147 ডিগ্রি সেলসিয়াস। দেখো হিলিয়ামের থেকে হাইড্রোজেনেরটা কিন্তু বেশি, হাইড্রোজেনের থেকে নাইট্রোজেনেরটা দেখো আরো বেশি, দেখছো আরো বেশি। অক্সিজেনের জন্য হচ্ছে -118 ডিগ্রি সেলসিয়াস। তোমাদের কি এগুলো মনে রাখতে হবে? না ভাইয়া, এগুলো মনে রাখতে হবে না, তোমার খালি একটা মনে রাখতে হবে, হাইড্রোজেন, হিলিয়াম আর কার্বন ডাইঅক্সাইড, এই তিনটা মনে রাখো। পরীক্ষা এই তিনটা থেকে প্রশ্ন আসে, হাইড্রোজেন, হিলিয়াম আর কার্বন ডাইঅক্সাইডের সন্ধি তাপমাত্রাটা মনে রাখো। ঠিক আছে, আচ্ছা মিথেনের সন্ধি তাপমাত্রা কত, মিথেন হচ্ছে কত, -81, -82 ডিগ্রি সেলসিয়াস। কার্বন ডাইঅক্সাইডের কত, মাইনাস না, এটা এবার আর মাইনাস নাই, এবার ডিরেক্টলি প্লাসে চলে আসছে। এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের কত, কার্বন ডাইঅক্সাইড 31.1 ডিগ্রি সেলসিয়াস। ওকে, এবার যদি তোমাকে বলা হয় ভাইয়া অ্যামোনিয়ার জন্য কত, অ্যামোনিয়ার জন্য হচ্ছে 132 ডিগ্রি সেলসিয়াস, 132 ডিগ্রি সেলসিয়াস। তারপরে হচ্ছে ক্লোরিনের জন্য মনে হচ্ছে তোমার 144 বা 45, 144 বা 45 এরকম, 144 ডিগ্রি সেলসিয়াস। আর সালফার ডাইঅক্সাইড হচ্ছে 157, 157 বা 158 এরকম আর কি। হ্যাঁ, তো এগুলো হচ্ছে সব সন্ধি তাপমাত্রা, এগুলো হচ্ছে সব তোমার সন্ধি তাপমাত্রা। ওকে, তাহলে দেখো তো একটা জিনিস, দেখো তো আসলেই কি তাই হয়েছে কিনা, বিচ্যুতির ক্রম আর সন্ধি তাপমাত্রা ক্রমটা সেম হয়েছে কিনা। হ্যাঁ, বিচ্যুতির ক্রম আর সন্ধি তাপমাত্রা ক্রমটা সেম হয়েছে। ওকে, দেখো একটা জিনিস খেয়াল করো, যদি তোমাকে কখনো বলে যে কম্পেয়ার এ, যদি বলে কখনো এ কে কম্পেয়ার করো, তাইলে দেখো তখন কিন্তু দেখো এই যে এর মান কিন্তু কার্বন ডাইঅক্সাইডের বেশি, তার থেকে তারপরে অক্সিজেনের, তারপরে নাইট্রোজেনের, তারপরে মিথেনের। কিন্তু যদি বলে কম্পেয়ার এ ফর দিস ইজ দ্য রাইট ওয়ান। হ্যাঁ, তোমার পরীক্ষা এইভাবে আসে, এগুলো বিশেষ করে অ্যাডমিশনে। হ্যাঁ, এ কে কম্পেয়ার করো, বি কে কম্পেয়ার করো। বাট যদি তোমার কখনো বলে পুরা বিচ্যুতি কম্পেয়ার করো, বিচ্যুতি কম্পেয়ার করতে গিয়ে কিন্তু মিথেন কিন্তু এই জায়গায় নাই, মিথেন কিন্তু এগুলোর সামনে চলে গেছে। কেন? কারণ বিকজ অফ ইটস সাইজ। তাহলে এই মিথেন কিন্তু তখন অক্সিজেনেরও সামনে চলে গেছে। তাহলে যখন তুমি ওভারঅল বিচ্যুতির কথা বললে তোমাকে সাইজ এবং ওয়েট এবং পোলারিটি সবগুলোকে কনসিডার করতে হবে, তিনটা জিনিসকেই কনসিডার করতে হবে। ঠিক আছে, তিনটারই কনসিডার করতে হবে। এইখানে কিন্তু কোনো ব্যতিক্রম নাই, এগুলো কিন্তু নর্মাল সিম্পল। বা এটা পোলার, তাহলে এটা হচ্ছে আমাদের এটার এর মান বেশি হবে। ঠিক সিমিলারলি এইখানে ভাইয়া ভর বেশি, যার ভর বেশি তার এর মান বেশি হবে। এ নিয়ে তো আর কোনো সমস্যা নাই। বাট যখনই ফ্যাক্টর 2টা হয়ে গেছে, যখন বিচ্যুতির কথা চিন্তা করতেছি, এখানে ফ্যাক্টর 2টা এ এবং বি,
এ এবং বি দুইটা ফ্যাক্টর কাজ করে, তাহলে শুধু ভর দিয়েও কাজ করা যাবে না, শুধু পোলারিটি দিয়েও কাজ করা যাবে না, আমাকে এখানে কি করতে হবে, এখানে সাইজকেও কাউন্ট করতে হবে। তো এই সাইজের মার পেচের কারণে এই জায়গাতে আমাদের ছোটোখাটো কিছু এই দেখা যায়, মানে হচ্ছে তোমার কি বলে ছোটোখাটো কিছু ব্যতিক্রম দেখা যায়। যেমন মিথেন, একটা মিথেন কিন্তু আমার এইদিকে থাকার কথা, বাট মিথেন আসছে এইদিকে বিকজ এটার সাইজটা বড়। তারপরে অ্যামোনিয়ারটা দেখো, অ্যামোনিয়ার ভর কিন্তু অনেক কম, তাহলে অ্যামোনিয়ার কিন্তু এইদিকে থাকার কথা, কিন্তু অ্যামোনিয়ার সামনে চলে আসছে বিকজ অফ ইটস পোলারিটি। ঠিক আছে, সো এই জন্য তোমার অ্যামোনিয়া থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। সো এইটা হচ্ছে স্টার মার্ক দিয়ে রাখলাম, এইটা থেকে তোমার সব থেকে বেশি প্রশ্ন আসে অ্যামোনিয়া। ওকে, অ্যামোনিয়া থেকে সব থেকে বেশি প্রশ্ন আসবে। সো আশা করি এই ক্রমটা তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, আশা করি এই ক্রমটুকু তোমরা বুঝতে পেরেছো। ওকে, এইবার এখন যদি তোমাকে এবার এখান থেকে আমরা একটা গ্রাফ আঁকি, সাপোজ এই জায়গাতে আমি একটা গ্রাফ আঁকলাম, এটাকে আমরা বলি অ্যামাগা কার্ভ, অ্যামাগার গ্রাফ। সো গ্রাফটা কি হবে একটু দেখো তো, আমার কাছে এখানে এরকম আছে। তো এবার ধরো আমি এখানে তোমাকে দিলাম এরকম আমাদের জেড ভার্সেস পি এর গ্রাফ, যেটা আমরা গতদিন দেখছি, বা আমরা বলতে পারি পিভি ভার্সেস পি এর গ্রাফ। ওকে, এই ওয়াই অক্ষে আছে পি এবং এক্স অক্ষে আছে আমাদের পি, ওয়াই অক্ষে আছে পিভি বা জেড, যে কোনো একটা দিলে তোমরা গতদিন দেখছো যে ভাই আমাদের আদর্শ গ্যাসের জন্য গ্রাফটা কেমন হবে। আদর্শ গ্যাসের জন্য জেড এর মান কত, 1, আমরা দেখছি একদম সোজা চলে যাবে। আমার যে আদর্শ গ্যাসের জন্য গ্রাফটা এরকম একদম সোজা চলে যাবে, তাই না। এবং এই আদর্শ গ্যাসের জন্য তোমার জেড এর মানটা কত, আদর্শ গ্যাসের জন্য জেড এর মানটা হচ্ছে 1। কিন্তু বাস্তবের ক্ষেত্রে কি এটা হয়, বাস্তবে কি গ্রাফগুলো এরকম পাওয়া যায়? না ভাই, আমি কি দেখি বাস্তবে আমার গ্রাফগুলো কিরকম হয়, এরকম যাবে। বাস্তবে আমার গ্রাফগুলো কি হয়, এরকম উপরের দিকে উঠে। বাস্তবে আমার গ্রাফগুলো কি হয়, এরকম উপরের দিকে উঠে যায়। বাস্তবিক অর্থে গ্রাফগুলো এরকম উপরের দিকে উঠে যায়। ওকে, এরকম কি হয়, উপরের দিকে উঠে। কোন কোন গ্যাসের ক্ষেত্রে গ্রাফগুলো এরকম উপরের দিকে উঠে? অথবা বাস্তবে কি হয়, আরেকটা কাজ হয়, বাস্তবে গ্রাফগুলা নিচের দিকেও নেমে যায়। বাস্তবে আমাদের গ্রাফগুলো হয় উপরের দিকে উঠে, নাহলে গ্রাফগুলো আমাদের এরকম নিচের দিকে নামে, নাহলে আমাদের গ্রাফগুলো নিচের দিকে নামে। কার কার ক্ষেত্রে উপরে উঠে? উপরে উঠে আমাদের হাইড্রোজেন এবং হিলিয়ামের জন্য। কার জন্য? হাইড্রোজেন এবং হিলিয়ামের জন্য। কেন? এদেরকে বলা হয় অসংকোচনশীল গ্যাস। এদেরকে কি বলা হয়? অসংকোচনশীল গ্যাস। তাহলে বলো হাইড্রোজেন এবং হিলিয়ামের জন্য। উপরে কার জন্য হয় বলো তো? হাইড্রোজেন এবং হিলিয়ামের জন্য। কেন? হাইড্রোজেন এবং হিলিয়াম হচ্ছে অসংকোচনশীল গ্যাস। বলো তো হাইড্রোজেন এবং হিলিয়ামের মধ্যে কার বিচ্যুতি বেশি? এটা হচ্ছে আদর্শর লাইন। তাহলে বিচ্যুতি কি হবে এদের ক্ষেত্রে? এরা উপরের দিকে উঠে। তাহলে এই দুজনের মধ্যে কোনটা বেশি উপরে উঠবে? হাইড্রোজেন বেশি উপরে উঠবে, কারণ হাইড্রোজেনের বিচ্যুতি হিলিয়ামের থেকে বেশি হবে বিকজ অফ ইটস সাইজ, তাই না? আচ্ছা, এবার কি হচ্ছে বলো তো? বাকিগুলা, এই দুজন বাদে বাকি সবগুলোকে বলা হয় সংকোচনশীল গ্যাস। বাকি সবগুলোকে কি বলা হয়? সংকোচনশীল গ্যাস। তাহলে ভাই সংকোচনশীল গ্যাসের জন্য কি হবে বলো তো? হাইড্রোজেন, হিলিয়াম। আশা করি বুঝতে পারছো। এবং সংকোচনশীল গ্যাসের জন্য কি হয়? সংকোচনশীল গ্যাসের জন্য আমাদের গ্রাফটা কোন দিকে নামবে? গ্রাফটা নিচের দিকে নামবে। সংকোচনশীল গ্যাসের জন্য আমাদের গ্রাফটা কোন দিকে নামবে? গ্রাফটা আমাদের নিচের দিকে নামবে। এখন কথা হচ্ছে, এই যে গ্রাফ, এই যেটা মুছে দিই, এই যে গ্রাফটা নিচের দিকে নামতেছে, এখন এই নিচের দিকে এরকম ভাবে গেল, এই যে দেখো এরকম ভাবে গিয়ে এরকম ভাবে উপরের দিকে উঠবে, তারপরে এই এরকম ভাবে গিয়ে এরকম ভাবে উপরের দিকে উঠবে, তারপরে এই যে এরকম ভাবে গিয়ে এরকম ভাবে উপরের দিকে উঠবে। হ্যাঁ, এরকম বিভিন্নটা ক্ষেত্রে যে এরকম ভাবে উপরের দিকে উঠবে। ঠিক আছে, এখন যদি তাই হয় তাহলে তোমরা আমাকে বলো যে বলো তো, দেখো তো, যে আমি যদি বলি এই সবুজ লাইনের কথা যদি চিন্তা করি, দেখো তো সবুজ লাইনটা আমার কার কার ক্ষেত্রে কি হবে? সবুজটা, এটা হচ্ছে আমাদের হাইড্রোজেন, এটা হচ্ছে আমাদের হিলিয়াম। এই দুইটা নিয়ে কারো কোনো ডাউট নাই, সবুজ দুইটা। আর এগুলার মধ্যে এখন যদি তোমাকে আমি বলি, তুমি চিন্তা করো তো, যে এটা যদি নাইট্রোজেনের হয়, এটা নাইট্রোজেন, তারপরে এটা কি আমাদের অক্সিজেন, তাই না? নাইট্রোজেন, তারপর অক্সিজেন, তারপরে এটা কার হবে? এটা হবে আমাদের মিথেনের বিচ্যুতি। এই যে নাইট্রোজেনের থেকে অক্সিজেনের বিচ্যুতি বেশি, অক্সিজেনের থেকে মিথেনের বিচ্যুতি, মিথেনের থেকে কার্বন ডাই অক্সাইডের বিচ্যুতি আরো বেশি। এরপরে কি এটা হবে? এটা হবে আমাদের কার জন্য? কার্বন ডাই অক্সাইডের জন্য, তাই না? আচ্ছা, এবং তুমি চিন্তা করো, এরপরে আমি আরেকটা গ্রাফ আঁকি, এই যে এরকম। এটা আমাদের কার জন্য হবে বলো তো ভাইয়ারা? এটা হবে আমাদের মিথেনের জন্য। সো এগুলা কিন্তু নিচের দিকে নামবে। এগুলা কোন দিকে নামবে? নিচের দিকে নামবে। এই গ্রাফগুলো আমাদের নিচের দিকে নামবে। বিচ্যুতি যত বেশি হবে, মানে ভর যত বেশি হবে, বিচ্যুতি তত বেশি হবে। শেষ। ভর যত বেশি হবে, বিচ্যুতি তত কি হবে? বেশি হবে। ক্লিয়ার? ভর যত বেশি হবে, বিচ্যুতি তত বেশি হবে। হ্যাঁ, ওকে। এবং 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 সরি, ভর বেশি না,
ভর বেশি না, যেটা হচ্ছে যে আমাদের এ এবং বি এর মান যত বেশি হবে বিচ্যুতি তত বেশি হবে, যার বিচ্যুতি যত বেশি গ্রাফটা তত নিচের দিকে নামবে। তো এটা কি আমরা বলি আমাদের অ্যামাগা কার্ভ, এটা কি আমরা বলি আমাদের অ্যামাগা কার্ভ। ওকে, এবং এই হচ্ছে আমাদের ওভারঅল বিচ্যুতির নির্ভরশীলতা, বিচ্যুতি কোন কোন জিনিসের উপর ডিপেন্ড করে, এবং সেইখান থেকে যে সিকোয়েন্সটা কি, এবং এইখান থেকে এদের তরলীকরণের মূলনীতি কি। এবার তোমরা আমাকে বলো, তোমাকে যদি এরকম একটা গ্রাফ দেয়, এই গ্রাফটা দিয়ে, এগুলো কিচ্ছু দেওয়া নাই, এগুলো কিচ্ছু দেওয়া নাই, গ্রাফ দিয়ে তোমার যদি বলে এগুলোর মধ্যে কোনটাকে তরল করা সব থেকে ইজি হবে, কোনটাকে তরল করা সব থেকে ইজি হবে, দেখো হাইড্রোজেন এবং হিলিয়াম এদেরকে তরল করা অনেক টাফ। কেন? এগুলো অসংকোচনশীল গ্যাস, এগুলো সংকোচনই করা যায় না, এদেরকে সংকোচনই করা যায় না, এগুলো আমাদের অসংকোচনশীল গ্যাস। যেহেতু এগুলো অসংকোচনশীল গ্যাস, এগুলো তো সংকোচন করতে পারবে না, তাহলে এগুলো তো বাদ, বাকি এগুলোরে সংকোচনশীল করা যায়, এই জন্য এগুলোর গ্রাফটা নিচের দিকে। তাহলে এখন যদি তোমাকে বলা হয় কোনটাকে তরল করা সব থেকে ইজি হবে এগুলোর মধ্যে, ভাই কোনটারে? অ্যামোনিয়ারে। অ্যামোনিয়ারে তরল করা সব থেকে ইজি হবে। কেন? কারণ ভাই অ্যামোনিয়ার বিচ্যুতি সব থেকে বেশি, আর আমরা জানি বিচ্যুতি যত বেশি হবে তার সন্ধি তাপমাত্রা তত বেশি হবে, সন্ধি তাপমাত্রা যত বেশি হবে তাকে তরল করা তত সহজ হবে। ক্লিয়ার কনসেপ্টটা? ওকে ফাইন, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। ওকে, সো আজকে আমাদের লেকচারটা এতটুকুই, আজকে আমরা এটাই পড়বো। সো নেক্সট ক্লাসে আমরা আমাদের এই বাস্তব গ্যাসের আরো কিছু টপিক বাকি আছে, যেহেতু আমাদের স্টুডিও আজকে ফাঁকা নাই, স্টুডিও সংকট, সো আমাকে ক্লাসটা এখানেই শেষ করে দেওয়া লাগতেছে। সো আমরা নেক্সট দিন আমাদের বাস্তব গ্যাসের যে বাকি অংশটুকু আছে সেই বাকি অংশটুকু নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে ভাইয়ারা? ওকে, সো সবাই টিল দেন ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, বাই বাই। ভাই টাইম আস্তে